আচ্ছা দেখ, পেজ নাম্বারটা খুলে নিয়েছিস যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম বহুদিন আগে হয়ে গেছিল, তার এমসিকিউ গুলো করাচ্ছি, বেসিক অ্যাকাউন্টিং টার্মের এমসিকিউ গুলো। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কি বলেছে? ট্রানজাকশন মিনস, ট্রানজাকশন মানে লেনদেন। লেনদেন বলতে কি বোঝায়? ঠিক আছে, তো লেনদেন বলতে কি বোঝায় আমি শিখিয়েছিলাম। দেখ এখানে বলেছে অনলি গিভিং বেনিফিট, বলছে মানে লেনদেন বলতে কি বোঝায়? অনলি গিভিং বেনিফিট মানে সুবিধা দেবে। তারপর বলছে অনলি টেকিং বেনিফিট, সুবিধা নেবে, সুবিধা দেবে সুবিধা নেবে। লেনদেন মানে সুবিধা দেবে এবং সুবিধা নেবে। লেনদেন মানে কি? লেনদেন মানে কি? মানে যে কোনো একটা ট্রানজাকশন দুটো দিক থাকে, তাই না? যে কোনো ট্রানজাকশন দুটো দিক থাকে বলেছিলাম। একটা ট্রানজাকশন দুটো দিক থাকে, একটা ডেবিট দিক থাকে, একটা ক্রেডিট দিক থাকে। তার মানে ট্রানজাকশন মানে কি? কিছু ধর আমি কাউকে 5 টাকা দিলাম, তাহলে একজন দিল তো একজন নিল, তাই তো? তাহলে যে কোনো ট্রানজাকশনের দুটো দিক থাকে, একটা ডেবিট দিক একটা ক্রেডিট দিক, এটা কিন্তু ট্রানজাকশন বলে। তো এখানে বলেছে সুবিধা দেবে এবং সুবিধা নেবে। ট্রানজাকশন মানে বোথ গিভিং অ্যান্ড টেকিং অফ বেনিফিট। এটা হবে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো? 2 নম্বর হচ্ছে দ্য নেচার অফ ক্যাপিটাল। ক্যাপিটালের নেচারটা কি? আমরা বেসিক অ্যাকাউন্টে শিখেছিলাম ক্যাপিটাল। ক্যাপিটালটা কি? ক্যাপিটাল কিন্তু এক ধরনের লাইবিলিটি। ক্যাপিটাল হচ্ছে এক ধরনের লাইবিলিটি। ঠিক আছে? নেক্সট, ড্রয়িংস। ড্রয়িংস আর অ্যাকচুয়ালি, ঠিক আছে, ড্রয়িংস আর অ্যাকচুয়ালি। ড্রয়িংস জিনিসটা কি? দেখ ড্রয়িংস হলে কি হয়, আমরা জার্নাল করতে গিয়ে বারবার একটা কথা বলেছিলাম। ঠিক আছে, জার্নাল করতে গিয়ে আমরা একটা কথা বারবার বলেছিলাম, ড্রয়িংস মানে কি? ওটা ক্যাপিটালের পার্ট বলেছিলাম না? ড্রয়িংস মানে কি? তার ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ধর 1 লাখ টাকা নিয়ে এসেছিল। এখন খাতায় লিখছিস কেন? খাতায় লেখার দরকার নেই তো, এগুলো বাড়িতে আবার করবি। এখন শুনে নি, তোর দেখে দেখে করে তো লাভ নেই, তাই না? বাড়িতে আবার করবি না দেখে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে না দেখে করবি ওটা। তো ড্রয়িংস আর অ্যাকচুয়ালি, তাহলে ড্রয়িংস জিনিসটা কি? ড্রয়িংস হচ্ছে ব্যবসার মালিক ধর ব্যবসা শুরু করার সময় 1 লাখ টাকা নিয়ে এসেছিল, আজকে ওর টাকার দরকার, ও ব্যবসা থেকে 10,000 টাকা তুলে নিল। তার মানে কি? ব্যবসা থেকে যখন মালিক টাকা তুলে নেয় নিজের প্রয়োজন, তখন তাকে ড্রয়িংস বলে। তাহলে মানে 1 লাখ টাকা নিয়ে এসেছিল, 10,000 টাকা তুলে নিল, তাহলে কি হলো? আমার ক্যাপিটাল কি হলো? বেড়ে গেল না কমে গেল? ক্যাপিটাল কমে গেল। তাহলে ড্রয়িংস বলতে কি বোঝে? ও ড্রয়িংস মানে ক্যাপিটাল কমে যাওয়াকে বলে ড্রয়িংস। এখানে কি লেখা আছে? রিডাকশন অফ ক্যাপিটাল। রিডাকশন অফ ক্যাপিটাল। ঠিক আছে তো? রিটার্ন। লাইবিলিটি কেন হচ্ছে দুটো অ্যাসেটস? না না, ক্যাপিটাল কি করে অ্যাসেট হবে? কতদিন বললাম ক্যাপিটাল তো আমাদের লাইবিলিটি। ক্যাপিটাল করে অ্যাসেট হচ্ছে না, ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি। এটা মাথায় রাখবে, ক্যাপিটাল লাইবিলিটি। ঠিক আছে, আমরা শিখিয়েছিলাম। কি হচ্ছে? আমি করছি তো, কি হচ্ছে? কোনো কথা নয় তো। ক্যাপিটাল হচ্ছে আমার লাইবিলিটি। ঠিক আছে, এবার ক্যাপিটাল লাইবিলিটি ড্রয়িংসটাও বললাম। রিটার্ন ইনওয়ার্ড আর অ্যাকচুয়ালি। রিটার্ন ইনওয়ার্ড আমরা যখন প্রথম দিন পড়েছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম, ওখানে বলেছিলাম রিটার্ন 2 রকমের হয়। আমরা পারচেস রিটার্নও হতে পারে, আবার সেল রিটার্নও হতে পারে। পারচেস রিটার্নের আর একটা নাম বলেছিলাম রিটার্ন আউটওয়ার্ড, আর সেল রিটার্নের একটা নাম বলেছিলাম রিটার্ন ইনওয়ার্ড। তো এখানে বলেছে রিটার্ন ইনওয়ার্ড মানে কোন রিটার্ন? সেল রিটার্ন। রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন। তারপর বলছে দেখ এই মতো বললাম রিটার্ন আউটওয়ার্ড, এর আরেকটা নাম কি হবে? পারচেস রিটার্ন। ঠিক আছে? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট আমি দেখবি আমি বারবার করে বেসিক অ্যাকাউন্টিং টার্ম যখন লিখিয়েছিলাম, প্রতিটা জিনিসের একটা একটা করে এক্সাম্পল লিখিয়েছিলাম। ইনভেস্টমেন্ট হচ্ছে এক ধরনের অ্যাসেট। আমি বলেছিলাম অ্যাসেটকে আমরা 3 ভাগে ভাগ করি, মনে করার চেষ্টা কর। একটা নন কারেন্ট অ্যাসেট, একটা কারেন্ট অ্যাসেট আর একটা ফিকটিসিয়াস অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এর আরেকটা নাম ছিল ফিক্সড অ্যাসেটস। ফিক্সড এরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা ট্যানজিবল অ্যাসেটস আর একটা ইনট্যানজিবল অ্যাসেটস। তো বলেছিলাম ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের অ্যাসেট। কারণ ধর আজকে ধর আমি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলাম। ঠিক আছে, ধর একটা ভালো উদাহরণ, ধর আমি একটা ফিক্সড ডিপোজিট করলাম ব্যাংকে। ব্যাংকে ধর আমি একটা 1 লাখ টাকা, ব্যাংকে ধর আমি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলাম। তাহলে আজকে যদি ব্যাংকে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে, আমরা বছরের পর বছর মানে ইউজ করতে পারবো টাকা। ঠিক আছে তো? তুই কি করছিস? লিখতে বারণ করলাম আমি। লিখতেই বারণ করেছি, ওটা পেন নাম্বার দিয়ে দেবো, এটা করবি। লিখিস না এখন, বোঝ ব্যাপারটা ভালো করে, আবার পরের দিনে সে বুঝতে পারবি না। ইনভেস্টমেন্ট জিনিসটা কি বললাম? ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের অ্যাসেট। হয়ে গেল। 7 নম্বর বলেছে ফ্রেট অ্যান্ড ক্যারেজ। কি বললাম? ফ্রেট অ্যান্ড ক্যারেজ শিখিয়েছিলাম। ফ্রেট অ্যান্ড ক্যারেজ বলেছিলাম কি? দেখ গাড়ি ভাড়া। ফ্রেট অ্যান্ড ক্যারেজ মানে হচ্ছে গাড়ি ভাড়া, পাতি কথা গাড়ি ভাড়া। তো ধর আমি বাইরে থেকে যখন গুডস কিনে নিয়ে আসছি, তখন আমার গাড়ি ভাড়া লাগছে। ঠিক আছে, আবার যখন কাউকে যখন গুডস বেচবো, তখনও গাড়ি ভাড়া লাগছে। গাড়ি ভাড়াকে বলা হয় ফ্রেট অ্যান্ড ক্যারেজ। তো ফ্রেট অ্যান্ড ক্যারেজ জিনিসটা কি? ফ্রেট অ্যান্ড ক্যারেজ হচ্ছে আমাদের খরচ, ব্যবসার খরচ। তো হয়ে গেল এক্সপেন্স।
তাহলে দেখেছি আমরা বেসিক অ্যাকাউন্টিং কি ছিল, ওখান দিয়েই দেখ এখানে কিন্তু কোনো থিওরি লিখতে দিচ্ছে না, এখানে ব্যাপারটা কি তুই কি পড়েছিস কতটা মনে আছে সেখান থেকে অ্যান্সার হয়ে যাবে। দেখি তো পেনটা দেখি, কি করছিস, বারণ করলাম না লিখতে তোকে আমি। 8 নম্বর কি বলছে, অ্যামাউন্ট অফ বিলস পেবেল। ঠিক আছে, অ্যামাউন্ট অফ বিলস পেবেল আমরা আমরা লিখেছিলাম, মনে করার চেষ্টা কর, দেখ লাইবিলিটি বলেছিলাম না, লাইবিলিটিকে আমরা দুভাগে ভাগ করি, একটা নন কারেন্ট লাইবিলিটি আর একটা কারেন্ট লাইবিলিটি। তো বিল পেবেল জিনিসটা কি বলেছিলাম, বিল পেবেল কারেন্ট লাইবিলিটি বলেছিলাম, বিল পেবেল বলেছিলাম কারেন্ট লাইবিলিটি। সাপোজ ধর আমি বিল পেবেলের উদাহরণটা কি বলছিলাম, বিল পেবেল বা রিসিভেবল এক্সাম্পল কি দিয়েছিলাম, সাপোজ আজকে ধর আমি কারোর কাছে 5,000 টাকা পাই, আমি কারোর কাছে 5,000 টাকা পাই, তার কাছে টাকা চাইলাম, বলে তুমি কবে দেবে, বললো 3 মাস পর টাকা দেবো। পেবেল বা রিসিভেবলের কনসেপ্ট পুরো এক, কিন্তু একজনের কাছে পেবেল তো আর একজনের কাছে রিসিভেবল। তো আমি ধর বলেছিলাম, ও বললো যে আমি 3 মাস পর টাকা দেবো, আমি তখন একটা লেটার লিখলাম, লেটারে লিখলাম যে আমি তোমাকে এত টাকার মাল বিক্রি করেছি, তুমি বলেছো তোমার কাছে 5,000 টাকা পাই, তুমি বলেছো 3 মাস পর টাকা দেবে। এই লেটারটা লিখে তাকে দিলাম, লেটারটা সাইন করে সে আবার আমাকে দিয়ে দিল, লেটারটা সাইন করে আমাকে দিয়ে দিল, 3 মাস পর ওই কাগজটা তাকে দেবো, ও আমাকে টাকা দিয়ে দেবে। ঠিক আছে, ওই কাগজটা দেখে আমাকে টাকা দিয়ে দেবে। তার মানে কি, এই যে কাগজটা আমার কাছে, তাহলে আমি আবার বলছি, আমি যে একটা লেটার লিখলাম, হ্যাঁ, আমি যে লেটারটা লিখলাম, আমি আমি একটা লেটার লিখলাম, লেটার লিখে যার কাছে টাকা পাই তাকে লেটারটা দাও, সে লেটারটা সাইন করে আমাকে দিয়ে দেবে। তাহলে ওই লেটারটা আমার কাছে হয়ে গেল বিল রিসিভেবল, আমার কাছে হয়ে গেল বিল রিসিভেবল, কারণ এই লেটারটা 3 মাস পর ওকে দেখালে ও টাকা দেবে না, টাকা দেবে না, লেটারটা হচ্ছে আমার কাছে অ্যাসেট, তাহলে আমার কাছে হয়ে গেল লেটারটা বিল রিসিভেবল। কিন্তু লেটারটা তার কাছে কি হলো, বিল পেমেন্ট, কারণ তাকে টাকা পেমেন্ট করতে হবে, তাহলে বিল পেমেন্ট লাইবিলিটি হচ্ছে, বিল পেবেল মানে ওই বিলের এগেনস্টে পেমেন্ট করতে হবে, তাই লাইবিলিটি। আর বিল রিসিভেবল ওই বিলের এগেনস্টে আমি টাকা পাবো, অ্যাসেট। তাহলে বিল রিসিভেবল হয় অ্যাসেট আর বিল পেবেল হয় লাইবিলিটি। ঠিক আছে তো, তো এখানে বলেছে দেখ, বিল পেবেল হচ্ছে লাইবিলিটি আর বিল রিসিভেবল হচ্ছে অ্যাসেটস। এবার বলছে ইফ টেট ডিসকাউন্ট, জার্নাল করালাম কিছুক্ষণ আগে, বইয়ের মধ্যে দাগ দিস না, কেন দাগ দিচ্ছিস, বইয়ের মধ্যে দাগ দিবি না একদম, বইয়ের মধ্যে একদম দাগ দিবি না, তো বললাম বাড়িতে করতে, আমি এখন বোঝালাম মানে কি, তোকে প্র্যাকটিস করতে হবে, তো এটা তোকে তো প্র্যাকটিস করতে হবে, কেন বইয়ের মধ্যে দাগ দিবি, বইয়ের মধ্যে দাগ দিবি না, প্র্যাকটিস করবি, না দেখে করবি বাড়িতে, তারপর পরের দিন আমাকে চেক করাবি। এখন তুই দাগ দিয়ে দিলে কি হলো, দাগ দিয়ে দিলে তুই ওটা দেখেই করলি, কিন্তু শিখতে পারলি না তো, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, এখন আমার কাজ কি তোকে বোঝানো। 10 নম্বর বলছে ইফ টেট ডিসকাউন্ট ইজ গিভেন, বলছে দেখো টেট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, কোশ্চেনে টেট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, দ্য প্রাইস অফ গুডস উইল, যেমন ধর সাপোজ ধর একটা বইয়ের, কিছুক্ষণ আগে এটা বোঝাচ্ছিলাম জার্নাল করার সময়, একটা বইয়ের ধর বইতে দাম লেখা আছে 500 টাকা, এটাকে কি বলা হয়, লিস্ট প্রাইস। জার্নাল করালাম কিছুক্ষণ আগে একটা, 1 নম্বর অঙ্কে ছিল, 2 নম্বর অঙ্কেও আছে। তাহলে লিস্ট প্রাইস মানে এমআরপি, যে কোনো একটা প্রোডাক্টের গায়ে যে দাম লেখা থাকে তাকে লিস্ট প্রাইস বা এমআরপি বলে, 500 টাকা। বলছে এই বইটার উপর আমাকে 20% ছাড় দিচ্ছে, ছাড়, তাহলে 500 20% কত, 100 টাকা, তাহলে 500 থেকে 100 বাদ দিলে কত হয়, 400 টাকা। তাহলে আমার কাছে দোকানদার কত টাকা চাইবে, 400 টাকা চাইবে, তাই তো। তার মানে বলছে যদি টেট ডিসকাউন্ট দেওয়া থাকে, তাহলে মানে প্রাইস অফ গুডস মানে গুডসটার প্রাইস কি হয়ে যায়, বেড়ে যায় না কমে যায়, নাকি কিছুই হয় না, কমে যায়। তাহলে দেখ না 500 টাকা ছিল, সেটা এখন 400 টাকা হলো, তাহলে কি হলো, কমে গেল। তাহলে ট্রেড ডিসকাউন্ট হলে কি হবে, কমে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট ইম্পোর্ট, ইম্পোর্ট মানে কি, ইম্পোর্ট মানে কি, তুই এখানে দাগ দিয়ে কি শিখতে পারবি না, তোকে এই যে টার্ম গুলো বলছি, টার্ম গুলোতে ফোকাস করতে হবে, টার্ম গুলোতে ফোকাস করতে হবে, এই পয়েন্টই দেবে, কোনো গ্যারান্টি নেই তো, তোকে তো পয়েন্ট অন্য দিতে পারে, তোকে পয়েন্ট গুলো বুঝতে হবে কি বলতে চাইছি। ইম্পোর্ট, ইম্পোর্ট মানে জানিস, ইম্পোর্ট শুনেছিস কোনদিন, ইম্পোর্ট জিনিসটা কি, ইম্পোর্ট এক্সপোর্ট কি বল, ইম্পোর্ট মানে আমাদের দেশে আমাদের আমদানি, আমদানি করা। ঠিক আছে, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। এবার আমদানি একটু ভালো করে বুঝতে চাই, ধর আমরা ভারতে থাকি, আমরা অনেক অনেক কিছু জিনিস বিদেশ থেকে নিয়ে আসি, তাকে বলা হয় ইম্পোর্ট। বিদেশ থেকে যদি কোনো গুডস নিয়ে আসি তখন তাকে বলা হয় ইম্পোর্ট, অনেক কিছু বিদেশ থেকে, অনেক জিনিস আমরা বিদেশ থেকে নিয়ে আসি, তাকে বলা হয় ইম্পোর্ট। ঠিক আছে, তেমনি আমাদের দেশে অনেক জিনিস তৈরি হয়, যে জিনিসগুলো আমরা বিদেশে রপ্তানি করি, এটাকে বলা হয় এক্সপোর্ট। বিদেশ থেকে নিয়ে আসলে তাকে ইম্পোর্ট বলে। আর বিদেশে যদি আমরা কোনো জিনিস পাঠাই, যেমন ধর আমাদের দেশে ভালো তৈরি হয় চা, ঠিক আছে, চা তৈরি হয় জানিস,
তো আমরা চা কি করি, চা আমরা বিদেশে রপ্তানি করি, এটাকে বলা হয় এক্সপোর্ট। ঠিক আছে? তো তেমনি অনেক জিনিস আমাদের ভারতে খুব একটা ভালো হয় না, তো আমরা বিদেশ থেকে নিয়ে আসি, তাকে বলা হয় ইম্পোর্ট। ঠিক আছে? তো বলছে ইম্পোর্ট ইন্ডিকেটস, কি বলেছে দেখ, পারচেস ফ্রম অ্যাব্রড, পারচেস ফ্রম অ্যাব্রড, পারচেস করছি ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে, অ্যাব্রড মানে বিদেশ, ঠিক আছে, বিদেশ থেকে পারচেস করছি। তো এক্সপোর্ট মানে কি, সেল করছি অ্যাব্রডে। ঠিক আছে? তো একটা পড়লে আর একটা দেখ কম্পারেটিভলি বোঝা যাচ্ছে। বলছে ইনকাম স্টেটমেন্ট অফ এ বিজনেস, একটা ব্যবসার ইনকাম স্টেটমেন্ট বলতে কি বোঝায়। দেখি এখানে কি লেখা আছে, এটা একটু জাস্ট তোকে পড়তে হবে। এটা একটা বিজনেসের ইনকাম স্টেটমেন্ট বলতে কি বোঝায়, বিজনেসের ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট অ্যান্ড লস। আরে ইনকাম স্টেটমেন্টের আর একটা নাম প্রফিট অ্যান্ড লস। কি বললাম, ইনকাম স্টেটমেন্টের আর একটা নাম প্রফিট অ্যান্ড লস। বুঝতে পারলি না কি বললাম? ইনকাম, প্রতিটা জিনিসেই তো মানে আর একটা করে নাম থাকে। তো কেউ ইনকাম স্টেটমেন্ট বলে, কেউ প্রফিট অ্যান্ড লস বলে, দুটো মানে এক। কি বললাম? তাই এখানে বলেছে দ্য ইনকাম স্টেটমেন্ট অফ এ বিজনেস ইন্ডিকেটস প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে? তো এবার এইটা বলেছে, এটা এইগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে শিখবো, বুঝতে পারলি তো? সেকেন্ড সেমিস্টারে আছে এইগুলো, এই যে প্রফিট অ্যান্ড লস সেকেন্ড সেমিস্টারে আছে, ট্রায়াল ব্যালেন্স সেকেন্ড সেমিস্টারে আছে, রিসিভ পেমেন্ট সেকেন্ড সেমিস্টারে আছে, ব্যালেন্স সব করে সেকেন্ড সেমিস্টারে আছে। ঠিক আছে? তো তো বলছি ইনকাম স্টেটমেন্ট অফ এ বিজনেস, আমরা যে ব্যবসা করছি তার ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট মানে কি স্যার, ইনকাম স্টেটমেন্ট মানে কি, তুই যে ব্যবসা করছিস, ব্যবসায় কত টাকা ইনকাম করলি, কত টাকা খরচা করলি, সেটা স্টেটমেন্টে লেখা হয়, তাকে বলে ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? সেটা কি ইনকাম স্টেটমেন্ট। আবার তুমি ব্যবসায় কত টাকা ইনকাম করলে, কত টাকা খরচা করলে, সেটা প্রফিট অ্যান্ড লসও দেখানো হয়। কেউ কোনো কোনো কোম্পানি ইনকাম স্টেটমেন্ট মেনটেন করে, কেউ আবার প্রফিট অ্যান্ড লস মেনটেন করে, দুটো তার মানে একই, বুঝতে পারলি? ইনকাম স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস দুটো একই জিনিস। এবার বলছে দ্য পজিশন স্টেটমেন্ট, তো আমি মন দিয়ে শুনে রাখবি, এই যে ইনকাম ফাইনাল এখন যখন করবো সেটা বলবো, ইনকাম স্টেটমেন্ট, আমাদের ব্যবসার ইনকাম স্টেটমেন্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আর একটা হয়, আর একটা দুটো স্টেটমেন্ট হয়, একটা পজিশন স্টেটমেন্ট। কি বললাম, একটা পজিশন স্টেটমেন্ট, পজিশন স্টেটমেন্ট হয় কি ব্যালেন্স শিট। তাহলে খুব ভাইটাল জিনিস, এই এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। ইনকাম স্টেটমেন্টকে বলা হয় প্রফিট অ্যান্ড লস। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে কি বললাম বল, প্রফিট অ্যান্ড লস। আর পজিশন স্টেটমেন্ট হলে ব্যালেন্স শিট। ঠিক আছে? ব্যালেন্স শিট, হ্যাঁ বল। পজিশন স্টেটমেন্ট মানে এটা একটা নাম দিই, যে ব্যালেন্স শিট মানে কি, ব্যালেন্স শিট মানে হচ্ছে একটা শিট, একটা কাগজ, যেখানে তোমার বছরের শেষে তোমার অ্যাসেট আর লাইবিলিটির কি কি ব্যালেন্স পড়ে আছে, সেটা যেই শিটে দেখানো হয় তাকে বলে ব্যালেন্স শিট। বুঝতে পারলি? বছর, সারা বছর তুমি ব্যবসা করলে, বছর শেষ হলো, বছর শেষে গিয়ে দেখলে, যে বছরের শেষ দিন গিয়ে দেখলে তোমার ব্যবসার কি কি অ্যাসেট পড়ে আছে, তোমার ব্যবসার কি কি লাইবিলিটি পড়ে আছে, ঠিক আছে, সেটা যখন একটা শিটের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় ব্যালেন্স শিট। ঠিক আছে? আর এই ব্যালেন্স শিটেরই আর একটা নাম পজিশন স্টেটমেন্ট। আচ্ছা, নেক্সট কি বলেছে, সেলস আর রিকগনাইজড অ্যাজ রেভিনিউ। ঠিক আছে? সেল আর রিকগনাইজড অ্যাজ রেভিনিউ মানে সেলটা তো রেভিনিউ, জানি তো, সেল তো রেভিনিউ। তো দেখ এখানে কি বলছে, দ্যাট মিনস বলছে তো, দেখছি বলছে সেলস আর রিকগনাইজড অ্যাজ রেভিনিউ, মানে সেলটা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করা, বলছে হোয়েন কন্ট্রাক্ট অফ সেলস ইজ এন্টার্ড, মানে যখন সেলের কন্ট্রাক্টটা এন্টার্ড হবে, এক নম্বর পয়েন্ট বলেছে। দু নম্বর, অ্যাট দ্য পয়েন্ট অফ সেল অর পারফরমেন্স অফ সার্ভিস, তো এই লাইনটার মানে নেই কোনো। তো যে আফটার দ্য এক্সপায়ারি অফ ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেটার্স, এটাও হবে না। আফটার দ্য মানি কালেক্টেড ফ্রম দ্য কাস্টমার, বি সি ডি তিনটের একটাও পয়েন্ট হবে না, একটাও পয়েন্ট হবে না। তো বলছে সেলটা রিকগনাইজ করা হবে রেভিনিউ হিসেবে। কি বলছে, কখন সেলটাকে রেভিনিউ হিসেবে কন্ট্রাক্ট মানে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করা হবে, যখন সেলের কন্ট্রাক্টটা হবে, যখন সেলের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট মানে বুঝতে পারছিস তো, কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট হবে। আজকে তুমি আমার দোকানে কিছু গুডস কিনতে আসলে, এই যে এটা এগ্রিমেন্ট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার আজকে আমার দোকানে কেউ একটা গুডস কিনতে আসলে, বললো আমাকে একটা পেন দাও, তার মানে কি, তা ওকে আমি একটা পেন বেচবো, ওকে আমি একটা 5 টাকা দিয়ে পেন বেচবো, তার বদলে ওর থেকে 5 টাকা নেবো, এটা একটা এগ্রিমেন্ট। সেলের একটা এগ্রিমেন্ট হতে হবে। তো যে সেলটাকে কখন রেভিনিউ হিসেবে রিকগনাইজ করা হবে, যখন
হোয়েন দ্য কন্ট্রাক্ট অফ সেল, ঠিক আছে, কন্ট্রাক্ট অফ সেলটা এন্টার্ড হবে। এবার বলছে দ্য নেচার অফ অ্যাক্রুড ইনকাম, এটা তো শুনেছিস অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড মানে আমি আগেও বহুবার বলেছি, অ্যাক্রুড মানে হচ্ছে পাইনি পাবো। কি বললাম? অ্যাক্রুড মানে পাইনি পাবো। এবার বলছি অ্যাক্রুড মানে কি, মানে আর একটু ভালো করে বলি, অ্যাক্রুড কে একদম পাতি কথায় বলে বাকি। অ্যাক্রুড কে বলা হয় না, অ্যাক্রুড কে বলা হয় বাকি। আর অ্যাক্রুড ইনকাম মানে যেই ইনকামটা বাকি আছে। সাপোজ ধর এটা কি মাস চলে, জুন মাস, আমি মে মাসে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, কিছু স্টুডেন্টের মাইনা এখনো পর্যন্ত বাকি আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্রুড টিউশন ফিস। বুঝেছিস কি বললাম? আমি ধর মে মাসে অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, তো বেশ কিছু স্টুডেন্ট মে মাসের টিউশন ফিসের টাকাটা এখনো পর্যন্ত দেয়নি, তার মানে আমি কি বলতে পারি যে মে মাসের টিউশন ফিসের টাকাটা এখন বাকি রেখে দিয়েছে। তার মানে এটাকে কি বলবো? এটাকে বলা হয় অ্যাক্রুড টিউশন ফিস। অ্যাক্রুড মানে বাকি, কি বাকি আছে? টিউশন ফিস বাকি আছে, অ্যাক্রুড টিউশন ফিস। তার মানে যেই টাকাটা ধর, সাপোজ ধর কোনো একজন, একটা স্টুডেন্ট রামকে পড়িয়েছি, তো রামের টাকাটা পাওনা বাকি আছে, তাহলে রামের কাছে আপনি টিউশন ফিসের টাকাটা পান, তাহলে এইটা আমার কাছে অ্যাসেট। আমি কারোর কাছে কোনো টাকা পয়সা পাই, সেটা তো আমার কাছে অ্যাসেট, ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি? অ্যাক্রুড টিউশন আমি লেখানো ছিল, খাতায় নোটে সব লেখানো ছিল, অ্যাক্রুড টিউশন ফিস হচ্ছে বিজনেসের অ্যাসেটস। কি বললাম, বোঝা গেল তো? অ্যাক্রুড টিউশন, আজকে সিম্পল জিনিস ভাব, তোরা এটা ভুলে যায় এখানে যদি বুঝতে না পারিস। আজকে ধর তুই বা তোরা ধর কারোর কাছে 500 টাকা পাস, এটা তোর কাছে নেই, এটা ভাব না, এটা তোর কাছে নেই। আজকে তুই যদি তোর কাছে কেউ 500 টাকা পায়, সেটা তোকে দিতে হবে, এটা লাইবিলিটি। কিন্তু তুই কাউকে 500 টাকা পাস, এটা তোর কাছে অ্যাসেট। কি বললাম বুঝতে পারলি তো? এটা তোর কাছে অ্যাসেট। তাহলে অ্যাক্রুড ইনকামটা কি হলো? তোর অ্যাসেট। কোল মাইন নাম শুনেছিস কখনো? কোল মাইন, কোল মাইন, ঠিক আছে, এখন লিখে 17 নম্বর পয়েন্টটা দেখ, কোল মাইন, COAL, কোল মানে জানিস তো? কোল মানে কি? কয়লা, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের ব্যবসার কি? এটা কোল মাইন জিনিসটা কি? তো এখানে ফিক্স অ্যাসেট না, কোল মাইন ফিক্স অ্যাসেট নয়, কয়লা খনি না ফিক্স অ্যাসেট নয়। কারণ কয়লা খনি কেন ফিক্স অ্যাসেট নাই জানিস তো? কয়লা খনি কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, ইউজ করা হচ্ছে কয়লা খনি। মানে এটাকে কি বলতে পারিস, মানে বাংলায় বলতে পারিস তুই ক্ষয়িষ্ণু। মানে ক্ষয়িষ্ণু মানে কি? ওটাকে একটু মানে এটাকে মানে প্রপার বাংলা বললাম ক্ষয়িষ্ণু। এটাকে যদি একটু ভাঙিস, ক্ষয়িষ্ণু মানে কি? আস্তে আস্তে ক্ষয় হচ্ছে না। তো এটা হচ্ছে কি, এটা কোনোদিন ফিক্সড অ্যাসেট নয়। মানে তুই যতই বলিস কোল মাইনটাকে ফিক্সড অ্যাসেট কখনো বলা যায় না। কোল মাইন ফিক্সড অ্যাসেট না, কোল মাইন ফিক্সড অ্যাসেট নয়। ফিক্সড অ্যাসেট আলাদা জিনিস। ফিক্সড অ্যাসেট কি পড়েছিলাম বল তোরা বল? ল্যান্ড পড়েছিলাম, বিল্ডিং পড়েছিলাম, ঠিক আছে, এইগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেটস। তারপর ফিকটিসিয়াস অ্যাসেট সেইভাবে বলিনি, ফিকটিসিয়াস অ্যাসেট মানে অ্যাসেট তো, বাট বাস্তবে একে অ্যাসেট বলে গণ্য করা হয়, এটাকে ফিকটিসিয়াস অ্যাসেট বলে, ঠিক আছে তো? ইনট্যাঞ্জিবল অ্যাসেট তো গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এইগুলো। কিন্তু কোল মাইন হচ্ছে ওয়েস্টিং অ্যাসেট, আস্তে আস্তে ওয়েস্ট হচ্ছে এগুলো। তোরা দেখেছিস কয়লা খনি আস্তে আস্তে কি হচ্ছে? নাম শুনেছিস, খবর দেখেছিস, খবরে বলে কোল মাইন, কয়লা খনি আস্তে আস্তে কি হচ্ছে? ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? এটা ওয়েস্টিং অ্যাসেটের মধ্যে পড়া হয়। এই যে বলা হচ্ছে যে আমরা ইলেকট্রিক ইউজ করি কি করে জানিস তো? ইলেকট্রিক যে কয়লা দিয়েই তো ওদের তৈরি হয়, তাই তো? তাপবিদ্যুৎ, বুঝতে পারছিস তো, তৈরি হয়। বলছে যে আগামী দিনে কয়লা তো শেষ হয়ে আসছে, তাহলে আমরা ইলেকট্রিসিটি ইউজ করবো কি করে? এত ইলেকট্রিসিটি ইউজ করবো কি করে? তাহলে কি করে করবো তখন? তখন যেমন এখন এখন নতুন বেরোচ্ছে, হয়তো বেরিয়ে যাবে কয়েক বছরের মধ্যে, 2030-এর মধ্যে এটা হয়তো বেরিয়ে যাবে, কম্পালসারিও করে দিতে পারে তোর সোলার। তুই দেখবি পাহাড়ি অঞ্চল চলে যাবি, ভর্তি সোলার, সব সোলার, ঠিক আছে তো? সোলারে সব চলছে, ঠিক আছে তো? তো বা বিদেশে অনেক, যে সমস্ত দেশ অনেক উন্নত, অনেক উন্নত, তারা কিন্তু সোলার সিস্টেমে চলছে, ঠিক আছে তো? সোলার। শীতকালে কি করবে? শীতকালে তাহলে বলতে হবে। না হয়, সব হয়। তো দেখ কি বললাম এখানে, কি বললাম? দেখ শুনে নে, 17 নম্বর পয়েন্টটা বললাম। 18 নম্বর বলছে আ পার্সন টু হুম মানি ইজ ওড বাই আ বিজনেস, ঠিক আছে, ইজ কল্ড। নর্মাল কথা বলেছি, মানে আমরা যাদের কাছ থেকে টাকা, মানে আমাদের কাছ থেকে যারা টাকা পায় তাদেরকে কি বলা হয়? আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স। আমি যদি কারোর কাছ থেকে ধারে ঘুষ কিনি, তাকে যেমন ক্রেডিটার্স বলা হয়, তেমনি আমাদের কাছে যদি কেউ টাকা পায় তাকেও ক্রেডিটার্স বলা হয়। এখানে বলেছে আ পার্সন, ওই পার্সনটা কে? টু হুম,
মানি ইজ ওড বাই আ বিজনেস, বিজনেসের কাছে টাকা পাচ্ছে, তাকে বলা হয় ক্রেডিটর। এবার বলছে দেখ 19 নম্বর, রবি ইজ আ ফার্নিচার ডিলার। তাহলে রবি কে? ফার্নিচার ডিলার, ফার্নিচার নিয়ে ডিল করে। ও কি নিয়ে ডিল করে? ফার্নিচার, ফার্নিচার কেনা বেচা সব এই সমস্ত করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রানজাকশন আর নট রেকর্ড ইন দ্য বুকস? বলছে এর মধ্যে কোন ট্রানজাকশনটা বইতে রেকর্ড করব না। আমি আবার বলছি, ধর আজকে আমার একটা ফার্নিচারের দোকান আছে, মানে কি করে ফার্নিচার কিনি এবং ফার্নিচার বেচি। তাহলে এই যে নিচে 4টে পয়েন্ট বলেছে, কোন পয়েন্টটা আমি বইতে রেকর্ড করব না? কি বলেছে? বইতে রেকর্ড করব না। পারচেস অফ টিম্বার, টিম্বার মানে জানিস তো? টিম্বার মানে কাঠ, ঠিক আছে তো? পারচেস অফ টিম্বার 10,000 টাকা দিয়ে কাঠ কিনেছি, ঠিক আছে? এটা তো বইতে রেকর্ড করবো। আমি ফার্নিচারের দোকান খুলেছি, কাঠ কিনে তো বইতে রেকর্ড করবো। তারপর কি বলছে? সোফা সেট ওয়াট রুপিস 20,000 টেকেন ফ্রম বিজনেস, ঠিক আছে তো? অ্যান্ড ইউজ ফর প্রাইভেট ইউজ, মানে আমার যে কাঠের দোকান আছে, আমার ফার্নিচারের দোকান আছে, ওখানে একটা সোফা সেট তৈরি করা হয়েছে। ওই সোফা সেটটা আমি আমার নিজের ইউজ করার জন্য নিয়ে যাচ্ছি, এটাও তো এন্ট্রি করবো। এটাও তো এন্ট্রি করবো, কারণ জার্নাল তো তুলতেই পারবি যে স্যার ড্রয়িংস হবে, এটা বুঝতে পারছিস। 3 নম্বর পয়েন্টটা পড়ে, 4 নম্বর পয়েন্টটা পড়ি। ডাইনিং টেবিল অফ 15,000 গিভেন টু হিজ ফ্রেন্ড অ্যাজ গিফট, মানে আমার যদি ফার্নিচারের দোকানে যেখান থেকে 15,000 টাকার একটা ডাইনিং টেবিল নিয়ে বন্ধুকে গিফট করেছে। তো হয়তো বন্ধুর বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, ওর বিয়ে আছে, বা কোনো কারণে কোনো অনুষ্ঠান লেগে যায়, ওকে গিফট করেছি 15,000 টাকার ডাইনিং টেবিল, এটাও তো এন্ট্রি হলো। 3টে এন্ট্রি হলো। তাহলে সি নম্বর পয়েন্ট, সেল অফ ফার্নিচার ইউজ ফর হিজ, বলছে সেল অফ ফার্নিচার মানে ফার্নিচারটা, সেল ফার্নিচার বিক্রি করেছি, ইউজড ফর হিজ হাউস হোল্ড পারপাস। আচ্ছা, হাউস হোল্ড পারপাস মানে পুরোপুরি পার্সোনাল ইউজ করা হয়েছে। দুটা কেমন লাগছে এটা? এই তো মানে এ পয়েন্টটা তো হবেই, একজন ফার্নিচারের ডিলার, ঠিক আছে, যে ফার্নিচারের ডিলার সে কাঠ কিনবে, এটা তো তোর লাগবে, এটা তো ট্রানজাকশন হবেই। বলছে যে এর মধ্যে কোন ট্রানজাকশনটা রেকর্ড করা হবে না, বইতে রেকর্ড করা নয়। এ তো হবেই, রেকর্ড করবো। বিটাও তো রেকর্ড করবো, আর ডিটাও রেকর্ড করবো। এখানে সি নম্বর পয়েন্টটা বলছে সেল অফ ফার্নিচার ইউজড, মানে ফার্নিচার ইউজড হচ্ছে ফর ইজ হাউস হোল্ড পারপাস। কাগজটা তো প্রাইভেট ইউজ ছিল, এটাও তো প্রাইভেট ইউজই হয়েছে। হাউস একটু ডাউট আছে, আমি দেখে নেবো। এটা ডাউট লাগে, 4টেই আমার মনে হয় ঠিকঠাক লাগে, আমি দেখছি। সি পয়েন্ট করে রেখেছি, দেখছি, এটা দেখে নেবো পরে। 20 নম্বরটা কি বলেছে? বলছে সাপ্লায়ার অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অন ক্রেডিট আর কল্ড, মানে গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে? এটা তো নর্মালটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। মানে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, যাদের থেকে আমরা ধারে সার্ভিস কিনি, তাদেরকে কি বলা? এইটা সেটা বুঝি পয়েন্ট দিয়েছে। বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বিজনেস ট্রানজাকশন, মানে কোনটা বিজনেস ট্রানজাকশন না, মানে বিজনেস ট্রানজাকশন কোনটা নয়? গুডস পারচেস অন ক্রেডিট, তুই ধারে গুডস কিনেছিস, এটা কি ট্রানজাকশন কি ট্রানজাকশন নয়? ট্রানজাকশন। ল্যান্ড পারচেস কি ক্যাশে, মানে জমি কিনেছিস ক্যাশে, ট্রানজাকশন কি ট্রানজাকশন না? ট্রানজাকশন। ক্যাশ উইথড্র ফ্রম বিজনেস, বিজনেস থেকে ক্যাশ টাকা তুলেছিস, কে তুলেছে? মালিক তুলেছে নিজের প্রয়োজন, ট্রানজাকশন কি ট্রানজাকশন নয়? ট্রানজাকশন। পরের পয়েন্টটা বলছে ইন্টারভিউ কন্ডাক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এমপ্লয়ি, তোর কোম্পানিতে কোনো একটা এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করেছিস, তার জন্য ইন্টারভিউ নিয়েছিস, এটা ট্রানজাকশন, এটা ট্রানজাকশন হয়ে গেল। 22 দ্য নেচার অফ ক্যাপিটাল, ক্যাপিটাল তো আগে একটা কোশ্চেন ছিল, ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি, ক্যাপিটাল লাইবিলিটি, কোনো সমস্যা নেই। তো লাইবিলিটি, লাইবিলিটি না, এখন তো বলি স্যার লাইবিলিটিকে আপনি লিখেছিলেন 2 রকমের হয়, একটা কারেন্ট লাইবিলিটি আর একটা নন কারেন্ট লাইবিলিটি। একদিক থেকে লাইবিলিটিকে 2 ভাগে ভাগ করে, কারেন্ট লাইবিলিটি একটা নন কারেন্ট, কোনো সমস্যা নেই। আর এক দিক থেকে লাইবিলিটিকে 2 ভাগে ভাগ করে, জানিস তো? একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল আর এক্সটার্নাল। এবার স্যার ইন্টারনাল এক্সটার্নাল কাকে বলে? বলেছিলাম ঘরের বাইরে ব্যবসা, ব্যবসা মানে ধর আজকে ধর আমি ব্যবসার মালিক, আমি ব্যবসার মালিক, বিজনেসকে আমি যে টাকাটা দেব, ব্যবসার মালিক ব্যবসা শুরু করার সময় বিজনেসকে যে টাকা পয়সা দেয় সেটাকে ক্যাপিটাল বলে। এই টাকা পয়সাটা ব্যবসার মালিক বিজনেসকে দিচ্ছে। তাহলে মালিক কি বাইরের লোক নাকি ভিতরের লোক, মানে ঘরের লোক? মালিক কিন্তু বিজনেসের লোক, মালিক তো বিজনেসের লোক, তার মানে ইন্টারনাল লাইফ। আর আমার যদি ব্যবসা করতে কোনো টাকা শর্টেজ পড়ে, তখন আমরা ব্যাংকের থেকে ধার করি, তাহলে ব্যাংকটাকে বাইরের লোক, ব্যাংক এক্সটার্নাল। তো এখানে বলতে চেয়েছে
ক্যাপিটালের নেচারটা কি? ক্যাপিটাল কিন্তু এক ধরনের ইন্টারনাল লাইব্রেরি। কি বললাম? ক্যাপিটাল কি? এক ধরনের ইন্টারনাল লাইব্রেরি। কারণ ক্যাপিটালের টাকাটা কন্ট্রিবিউট করে কে? ব্যবসাকে ক্যাপিটাল টাকাটা দেয় কে? ব্যবসার মালিক। আর ব্যবসার মালিক হচ্ছে ইন্টারনাল ইউজার। ব্যবসার মালিক কি বললাম? ইন্টারনাল ইউজার। অর্থাৎ ইন্টারনাল ইউজারকে বাংলায় বলতে তুই যেমন ধর ইন্টারনাল কি, যে ঘরের মধ্যে যাচ্ছে ইন্টারনাল, এটা ইন্টারনাল। তো এটা হচ্ছে ইন্টারনাল। তুই যদি যে কোনো একটা মুদি দোকান যাবি, মুদি দোকানে ইন্টারনাল কে? দোকানের ভিতর যারা থাকে তাদেরকে ইন্টারনাল বলে। দোকানের ভিতর কারা কারা থাকে? মালিক আর কর্মচারী থাকে, তাই তো? তো এখানে বলতে যে ক্যাপিটালটা কি? ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লাইব্রেরি, এটা মাথায় রাখি। এখন যদি বলতো স্যার ক্রেডিটার্স কি, স্যার লোন কি, ওইগুলো এক্সটার্নাল, ওইগুলো এক্সটার্নাল। বুঝতে পারলি ইন্টারনাল এক্সটার্নাল কোনটা? বলছে হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এর মধ্যে কোনটা বইতে রেকর্ড করা হয়নি? খুব সুন্দর পয়েন্ট দিয়েছে। সেল অফ গুডস, গুডস বিক্রি করলে কি বইতে রেকর্ড করা হয় না? রেকর্ড করা হয়। পেমেন্ট অফ স্যালারি, স্যালারি পেমেন্ট করলে কি বইতে রেকর্ড করা? হ্যাঁ, রেকর্ড করা হয়। তারপর পেড ফর স্টেশনারি, স্টেশনারি মানে তুই ধর তোর দোকান চালানোর জন্য কিছু পেন, পেন্সিল, রবার এগুলো কিনছিস, এইগুলো কিনলে এগুলো কি বলে? স্টেশনারি আইটেম। এইগুলো কি বইতে রেকর্ড করা? স্টেশনারি রেকর্ড করা হয়। রেকর্ড করা হয় নাকি কোয়ালিটি অফ স্টাফ, যে তোর দোকানে যে সমস্ত স্টাফরা থাকে তাদের কোয়ালিটি, এটা কোনোদিন রেকর্ড করা, এটা কোনোদিন রেকর্ড করে না। কোয়ালিটি অফ স্টাফ রেকর্ড করা হয়। 24 বলছে পারচেস অফ অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট কেনা হয়েছে। কি বললাম? অ্যাসেট কেনা হয়েছে। তাহলে দেখ না, সুন্দর পয়েন্ট লিখে তোরা। এইগুলো সব বেসিক অ্যাকাউন্টিং টার্মের, সমস্ত পয়েন্ট বেসিক অ্যাকাউন্টিং টার্মের মধ্যে দিয়েছে। পারচেস অফ অ্যাসেট, অ্যাসেট কিনে, যে কোনো অ্যাসেট, ধর আমি আজকে মোবাইল ফোন কিনেছি, ল্যাপটপ কিনেছি বা বাড়ি কিনেছি, যাই কিনি না কেন, তো এটা কি হবে? দেখ এখানে, আচ্ছা আমি তোদের প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে? প্রথম দিন যখন পড়াচ্ছিলাম, প্রথম দিন সেকেন্ড দিন বলেছিলাম এক্সপেন্ডিচার বলে একটা কনসেপ্ট। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারকে কবে ভাগ করা যায়? দুভাগে, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? যার বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিই বা এই বছরই নেবো, তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে নেব, যার বেনিফিট আমরা ফিউচারে নেব। যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে নেব তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আরেকটা নাম কি বলেছিলাম মনে আছে? অ্যাসেট। অ্যাসেট। এখানে কি বলতে বুঝতেই পারছিস, এখানে অ্যাসেট কেনা হয়েছে, এটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বুঝতে পারলি? তাহলে আমি কি পড়েছিলাম, কি কোশ্চেন, কোশ্চেন একই আছে, কোনো আলাদা নেই। জাস্ট তোকে থরলি এইগুলো, ওই জিনিসগুলো তোকে দেখতে হবে, তোকে সিকোয়েন্স গুলো ফলো করতে হবে। যে আমি পড়িয়েছিলাম ওইগুলো ভালো করে দেখতে হবে। দেখ এমন কোনো কোশ্চেন কিন্তু আনকমন নেই, সব কটা কোশ্চেনই কিন্তু তোর কমন পড়ছে, দেখতে পাচ্ছিস তো? 25 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। এর মধ্যে কোন স্টেটমেন্টটা রং? তা দেখি কি কি স্টেটমেন্ট রং। বলছে ট্রানজাকশন ইজ অ্যান ইভেন্ট। ঠিক আছে, বলছে লেনদেন হচ্ছে ঘটনা। আচ্ছা তারপর দেখি, বলছে কোন স্টেটমেন্টটা রং আছে। বলছে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে এক ধরনের এক্সপেন্স। আচ্ছা, স্যালারি হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা তো ঠিক। এই এই স্টেটমেন্ট কি ঠিক না ভুল বল না? এই স্টেটমেন্টটা ঠিক না ভুল? স্যালারি হচ্ছে এক ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যালারি, স্যালারি কি ব্যবসার খরচ? রেভিনিউ এক্সপেন্ডিচার একটা নামই হচ্ছে খরচ। এটা এই স্টেটমেন্টটা ঠিক আছে। ব্যালেন্স অফ ফিক্সড অ্যাসেট, এটা আমি তোকে বলে দিচ্ছি, শুনে রাখ, হয়তো এখনো পর্যন্ত এটা আসেনি, যখন লেজার করি তখন ব্যাপারটা জানতে পারবি। যত অ্যাসেট আছে না, যত অ্যাসেট তাদের ব্যালেন্স সবসময় ডেবিট। যত অ্যাসেট তার ব্যালেন্স সবসময় ডেবিট। এটা এখনো তুই জানতে পারিস নি, কারণ তুই তো লেজার করিস, লেজার না করলে তুই ব্যালেন্স জানতে পারবি না। ব্যালেন্স জানবি লেজার করতে গেলে। লেজার শিখবি কোথায়? সেকেন্ড সেমিস্টারে গিয়ে, ঠিক আছে? তো যত রকমের অ্যাসেট আছে, যত অ্যাসেটে তার ব্যালেন্স সবসময় ডেবিট। অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট, অলওয়েজ। কি বললাম? অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট। এখন তুই বলিস স্যার তার লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ কি হয়? উল্টো হবে, ক্রেডিট। তাহলে এটা মাথায় রাখতে পারিস, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট আর লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট। তার মানে তুই বুঝতে পারলি যে স্যার স্যালারি ইজ আ রেভিনিউ, তো কারেক্ট অ্যান্সার। ব্যালেন্স অফ ফিক্সড অ্যাসেট, এটাও তো স্যার কারেক্ট অ্যান্সার। ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট বলছে ইজ অ্যান এক্সপেন্সেস। কিন্তু ক্যাশ ডিসকাউন্টটা কি? ক্যাশ ডিসকাউন্ট তো পড়েছি আমরা, ডিসকাউন্ট পড়েছি। ডিসকাউন্ট দু রকমের, একটা ট্রেড হয় আর একটা ক্যাশ হয়। ক্যাশ ডিসকাউন্টকে দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালাউড আর একটা হচ্ছে রিসিভ। ক্যাশ ডিসকাউন্ট দু রকমের, একটা অ্যালাউড হয় একটা রিসিভ হয়। তাহলে অ্যালাউড হলে খরচা, আর রিসিভ হলে ইনকাম। তাহলে এখানে কি হতে পারে? এটা হতে পারে ক্যাশ ডিসকাউন্ট, বলছে ক্যাশ ডিসকাউন্ট এক্সপেন্স। ক্যাশ ডিসকাউন্ট কি? এক্সপেন্স। ক্যাশ ডিসকাউন্ট এক্সপেন্স হতে পারে, আবার ইনকাম হতে পারে। মানে এটাই। আচ্ছা, আর প্রথম পয়েন্ট বলেছে কি ট্রানজাকশন ইজ অ্যান ইভেন্ট। ট্রানজাকশন মানে কি? লেনদেন। বলছে লেনদেন হচ্ছে একটা ঘটনা। কি বল না? লেনদেন আমরা কি শিখেছিলাম? আমাদের প্রতিদিন প্রচুর ঘটনা ঘটে,
তার মধ্যে যে সমস্ত ঘটনার মধ্যে টাকা পয়সার সম্পর্ক থাকে তাকে বলে ট্রানজাকশন। তাহলে একটা ট্রানজাকশন হতে গেলে তাকে তো ইভেন্ট হতেই হবে। তাহলে ট্রানজাকশন ইজ অ্যান ইভেন্ট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে এখানে? বিটটাই কারেক্ট লাগছে, ঠিক আছে, বির অ্যান্সারটাই কারেক্ট লাগছে। ঠিক আছে, 26 নম্বর বলছে ড্রয়িংস অ্যাকাউন্ট ইজ আ, ড্রয়িংস অ্যাকাউন্ট কি? এটা জানো, ড্রয়িংস পার্সোনাল অ্যাকাউন্ট, এটা গোল্ডেন রুল দিয়ে দিয়েছে, গোল্ডেন রুল দিয়ে দিয়েছে যে ড্রয়িংসটা কি ধরনের অ্যাকাউন্ট, ড্রয়িংস হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ড্রয়িংস পার্সোনাল অ্যাকাউন্ট। এখন তুই যদি বলছিস যে স্যার বোঝান না ড্রয়িংস কেন পার্সোনাল অ্যাকাউন্ট, বলতে পারবি তো? ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা তুলছে, ব্যবসা থেকে টাকা তুলছে কি মালিক, মালিক তো পার্সন, তাই পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট ইনভেস্টমেন্ট, আগেই বললাম না, ইনভেস্টমেন্ট ব্যবসার কি অ্যাসেট, ইনভেস্টমেন্ট ব্যবসার অ্যাসেট। তারপর বলেছে কি ট্রেডিং কনসার্ন রিসিভড অ্যান অর্ডার, বলছে ট্রেডিং কনসার্ন একটা অর্ডার পাচ্ছে, ঠিক আছে, ট্রেডিং কনসার্ন কি পাচ্ছে, একটা অর্ডার পাচ্ছে ওয়ার্থ রুপিস 500 টাকা, ট্রেডিং কনসার্ন একটা 500 টাকার অর্ডার পাচ্ছে, কেন? ফর সাপ্লাইং গুডস ফ্রম আ কাস্টমার, মানে একটা বিজনেস, ঠিক আছে, তো একটা অর্ডার পাচ্ছে, 500 টাকার অর্ডার পাচ্ছে, কি অর্ডার, যে মানে গুডস ওকে সাপ্লাই করতে হবে, ঠিক আছে, তো তাহলে এটা একটা অর্ডার পাচ্ছে, ভালো করে দেখ, ভালো করে বোঝ, এটা বলছে ট্রেডিং কনসার্ন মানে কি, নর্মাল ভাবে একটা একটা দোকান, ও একটা অর্ডার পাচ্ছে, 500 টাকার অর্ডার পাচ্ছে ফর সাপ্লাইং গুডস ফ্রম এ কাস্টমার, মানে অর্ডারটা পাচ্ছে কার থেকে, কাস্টমার, কাস্টমার থেকে অর্ডার পাচ্ছে যে আমাকে গুডস সাপ্লাই করতে হবে। তা এটার মধ্যে এইটার মধ্যে এটাকে কি ট্রানজাকশন বলা যায় কি বলা যায় না, বল দেখি, এটা কি ট্রানজাকশন কি ট্রানজাকশন, হ্যাঁ? না ট্রানজাকশন নয়, এটা ট্রানজাকশন অর্ডার পাচ্ছে। আজকে ধর কোনো একটা স্টুডেন্ট আমার সাথে কথা বলতে আসলো যে স্যার আমি আপনার কাছে পড়তে চাই, আর পড়তে আসলো না, কথা বলে চলে গেল, এটা কি তো ট্রানজাকশন নয়? ও কথা বলতে আসলো, বলে কত টাকা নেবো, আমি বললাম আমি অ্যামাউন্ট, আমি বললাম এই টাকাটা নিই, তাহলে এটা তো ট্রানজাকশন না, এটা তো ঘটনা, অবশ্যই ঘটনা, কিন্তু ট্রানজাকশন নয়। তো এখানে বলছে কি এটা কি, এটা হচ্ছে এক ধরনের ঘটনা, এটা না, কিচ্ছু বলেনি এখানে, কিছু এখানে কিছুই বলেনি, অর্ডার দিয়ে অ্যাডভান্স করেছে, ও অর্ডার করেছে, ও 500 টাকার একটা অর্ডার করেছে, যতক্ষণ না ও মালটা পাচ্ছে বা টাকা দিচ্ছে ততক্ষণ একটা ট্রানজাকশন চলে, ঠিক আছে, এটা কিন্তু ট্রানজাকশন নয়। দেখ কোন অপশন দেখ, প্রথমটা ইভেন্ট, সত্যি তো এটা ইভেন্ট, এটা একটা ঘটনা, ঘটনা তো অবশ্যই কোনো সন্দেহ নেই, এটা একটা ঘটনা। 29 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এর মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ওয়েজেস। শোন, আমরা তো জার্নাল করেছি বা কিছু সম্পর্কে নলেজও আছে, ওয়েজেস, ওয়েজেস কাকে বলে? ওয়ার্কারদের কাজ করালাম, তার বদলে যদি টাকা পয়সা দিই তাকে ওয়েজেস বলে, ওয়েজেস হচ্ছে ব্যবসার খরচ, কি খরচ, রেভিনিউ খরচ, কি খরচ, রেভিনিউ খরচ। নেক্সট ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, স্যার লাইনটার মানে কি? লাইনটার মানে এটা যখন রেক্টিফিকেশন করবো তখন অনেক ডিটেলসে জানবো, আমি আবার বলছি ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, এই লাইনটার মানে কি? ধর আমি একটা বাড়ি তৈরি করছি, তো বাড়িটা তৈরি করতে কারা আসে? লেবাররা আসে, রাজমিস্ত্রি, লেবার, এরা সব আসে, এদেরকে কি বলে, ওয়ার্কার বলা হয়, ঠিক আছে, তাহলে ওয়ার্কারে যে কাজ করলো ওদেরকে কি দিতে হবে, ওয়েজেস দিতে হবে, ঠিক আছে। এবার এটাই আমার প্রশ্ন, এটাই আমার প্রশ্ন, যে একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়িটা তৈরি করলো একজন ওয়ার্কার, এসে বাড়িটা তৈরি করলো, তো ওয়ার্কারকে যে পেমেন্ট করবে কি বলে, ওয়েজেস বলা হয়। তা এটাই তোকে কোশ্চেন করেছে, যে বাড়ি তৈরি করার জন্য বলছে যে পরে এখানে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, বিল্ডিংটা তৈরি করার জন্য ওয়ার্কারকে যে ওয়েজেস পে করা হয়, এটা এটা কি, তার মানে ওয়েজেস পে করা তো ওয়েজেস, তা ওয়েজেস কি ধরনের খরচা ছিল, ওয়েজেস রেভিনিউ খরচা। তাহলে তাহলে বলছে যে আমি এটাই তোকে জিজ্ঞাসা করছি, ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন বিল্ডিং এটা কি, এটা কি মনে হয়, এটা কি রেভিনিউ খরচা, হ্যাঁ কি না? মানে এমন না যে তুই আনতাবড়ি আনসার দেওয়ার চেষ্টা করবি, মানে জাস্ট দেওয়ার চেষ্টা করবি, ব্যাপারটা বুঝে আনসার দিতে হবে, বুঝে। আমি আবার বলছি, আজকে ধর তোরা কেউ ধর একটা জমি কিনেছে, কিন্তু সে জমি কিনেছে, জমির উপর কি করছে, একটা বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করতে আসবে কারা, ওয়ার্কার আসবে, তো ওয়ার্কাররা বাড়ি তৈরি করলে ওকে কি দিতে হবে, ওয়েজেস দিতে হবে। তো এই যে ওয়েজেস পে করলাম বাড়ি তৈরি করার জন্য, ওয়ার্কারকে যে ওয়েজেস পে করলাম, তো ওয়েজেস তোরা এতক্ষণ কি বললাম, ওয়েজেস কি খরচা বলে, রেভিনিউ খরচা। তাহলে কি সেই দিক দিয়ে দেখলে মানে এটা কি এটাই তোকে জানতে, এটা কি রেভিনিউ খরচা, হ্যাঁ কি না? আমি পুরো অপশন বাদ দিয়ে দিলাম, বল এটা কি রেভিনিউ খরচা, হ্যাঁ কি না? মানে মানে এমন না যে আমি এরম ভাবে বলছি মানে তোকে রেভিনিউ খরচা না এরকম বলবি, এরকম না, ব্যাপারটা তুই কি বুঝতে পারছিস, ব্যাপারটা মাথায় কি আসছে সেটা বুঝতে হবে। আজকে তোরা একটা জমি কিনেছিস, কেউ ধর একটা জমি কিনেছিস, বাবা একটা জমি কিনেছে, জমির উপর একটা বাড়ি তৈরি, তাহলে বাড়ি তৈরি করতে গেলে তো বাবা বা কেউ তো কে তৈরি করে, যে ওয়ার্কার এসে বাড়িটা তৈরি করে, তো যে তৈরি করবে তাহলে প্রতিদিন ওকে চার্জ দিতে হবে, তো ওকে তো চার্জ দিতে হবে, তো এটাকে কি ওয়েজেস বলতে পারি কি বলতে পারি না, এটাই আমি জিজ্ঞাসা করছি। এটা ওয়েজেস বলতে পারি, কিন্তু আমি বলছি শোন,
এটাই তোদের বলা উচিত, স্যার এটাকে ওয়েজেস বলতে পারি, তোরা যত জানিস সেই অনুযায়ী অ্যান্সার এটাই হচ্ছে। কিন্তু আমি বলছি এটাকে ওয়েজেস বলা যায় না, এটাকে ওয়েজেস বলা যায় না। আমি একটা কথা বলছি, শুনে নেবে। বাড়িটা তৈরি করলাম, বাড়িটা তৈরি মানে বাড়িটা ইউজ করার আগে কি বললাম কথাটা, বাড়িটা ইউজ করার আগে বাড়ির পেছনে যত খরচা হবে সব বাড়ির খরচা ধরা হবে। আজকে ধর একটা ঘরে একটা এসি কিনেছে, এসি কিনতে লেগেছে ধর 40,000 টাকা। এসি কিনে আনলে কোনো লাভ নেই, এসি কিনে এনে আমি রেখে দিলাম ঘরে, কোনো লাভ নেই। কি বললাম বুঝতে পারলি? তো এসি কিনে আনলে কি হাওয়া খেতে পারবি? কি করতে হবে? এসিটাকে ইনস্টল করতে হবে, লাগাতে হবে, মানে এটাকে বলা হয় ইনস্টল করতে হবে। এসিটাকে ইনস্টল করতে হবে। আমি তো এসি ইনস্টল করতে পারবো না, যারা এই সমস্ত কাজ করে তারাই ইনস্টল করবে। তা যারা ইনস্টল করলো না তাদেরকে আমি একটা ওয়েজেস দিলাম, তাদেরকে আমি ওয়েজেস দিলাম, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু স্যার ওয়েজেস পেমেন্ট করলে তাহলে কি এটা কি রেভিনিউ খরচা? না, এটা রেভিনিউ খরচা নয়। এসি হাওয়া খাওয়ার আগে, এসির হাওয়া খাওয়ার আগে এসির পেছনে যত খরচা করা হবে সব এসির খরচা ধরা হয়। আজকে ধর আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, সেকেন্ড সেমিস্টার এগুলো ডিটেলসে আছে, বাট একটু এখানে এগুলো আছে। আজকে ধর এসি কিনে 40,000 টাকা, যে এসিটা ইনস্টল করে দিল 5,000 টাকা নিয়ে। আমাকে যদি কেউ বলে তোমার এসির পেছনে কত খরচা হয়েছে, অনেকে বলে 40,000 টাকা, আমি বলবো 45,000 টাকা, আমি বলবো 45,000 টাকা। তাহলে ওই 5,000 টাকা যদি খরচা না করতাম আমি কি এসির হাওয়া খেতে পারতাম? না। তাহলে এটাকেও এসির খরচা ধরা হবে। এখন তুই বলতে পারিস যে স্যার আপনি যে এসিটা ইনস্টল করে দিল আপনি ওকে ওয়েজেস দিলেন। আরে ওয়েজেস কাদের দিই? ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের ওয়েজেস দিই। যারা আমার কোম্পানিতে মানে 12 মাস কাজ করছে তাদের ওয়েজেস দিই। তা আমার কোম্পানিতে কি যারা এসি ইনস্টল করতে আসে ওরা কি 12 মাস কাজ করে? ওরা কি আমার কোম্পানি ওয়ার্কার? না, না। ওরা কি করে ওয়ার্কার? কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। তার মানে কি, বিল্ডিং করার জন্য যারা বিল্ডিংটা তৈরি করে তাদের জন্য আমি ওয়েজেস পে করলাম, এটা কি ধরনের খরচ? এটা এক ধরনের ক্যাপিটাল খরচ। বোঝালাম কেন ক্যাপিটাল খরচ? বিল্ডিংটা ইউজ করার আগে দেখবি অনেকে ফ্ল্যাট কেনে, দেখেছিস একটা ফ্ল্যাট কেনে, ফ্ল্যাটটার একটা কিনে এলো, কিনে নেওয়ার পর অনেকে ফ্ল্যাট ইউজ করতে পারে না। ও ধর দেখবি যারা প্রমোটার থেকে ফ্ল্যাট কিনলো ওরা কি করে, ওরা ধর পুট্টি অব্দি করে দেয়, পুট্টি দরজা মজা লাগিয়ে দেয়। তাহলে ওই অবস্থায় কিন্তু যারা একটু থাকে না ওই অবস্থায় ঘরে ঢোকে না, ওরা কি করে ওটাকে ভালো করে রং করে, কি পেইন্ট করে, পুরো দেয়াল ফেয়াল ভালো করে পেইন্ট করবে, রং করবে। রং করার পর ওরা তো ওই ঘরটাকে মানে ওই তার পুরো ওই ফ্ল্যাটটাকে ওরা কি করবে, ইন্টেরিয়ার করে। এখনকার দিনে অনেকে ইন্টেরিয়ার করে, ফল সিলিং থেকে শুরু করে অনেক কিছু করে। তারপর ফার্নিচার বসাবে, তারপর তো ঘরটা ইউজ করবে, তার আগে কি করে ইউজ করবে? অর্থাৎ এই ইউজ করার আগে যত খরচা করবে সব কটাকে ফ্ল্যাটের খরচা ধরা হয়, ঠিক আছে? তো বুঝতে পারলি তো? তার মানে এখানে আমাকে বলেছে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, এটা এক ধরনের ক্যাপিটাল খরচ। তাহলে বুঝতে পারি কনসেপ্টটা কোথায় নিয়ে চলে গেলাম? এটা ক্যাপিটাল খরচ, মনে রাখবে। বলছে ইফ ক্যালকাটা ফার্নিচার মার্ট পারচেস টু আলমিরা, ঠিক আছে? তো তো ক্যালকাটা ফার্নিচার মার্ট দুটো আলমারি কিনেছে। বুঝতে পারছিস তো? তুই আলমারি কোন দোকানে কিনতে যাস বলতে পারবি? আলমারি যদি আমরা কিনতে যাই কোন দোকানে কিনতে যাই? ফার্নিচারের দোকানে। ফার্নিচারের দোকানে আমরা আলমারি কিনতে যাই। বলছে ইট উইল বি ট্রিটেড অ্যাকাউন্ট। তার মানে ধর সাপোজ ধর একটা ফার্নিচারের দোকানদার আলমারি কিনছে, তাহলে সেই দোকানদারের কাছে আলমারিটা কি গুডস? তাহলে গুডস কিনলে তাকে কি বলা হয়? পারচেজ। তাহলে অ্যান্সার হবে পারচেজ। শুধু এমসিকিউ তুই মুখস্থ করে গেলে কিচ্ছু লিখতে পারবি না, এটা তুই বলেই দিতে পারি। কিন্তু তুই দেখতে পাচ্ছিস পয়েন্ট গুলো, দেখতে পাচ্ছিস কি পয়েন্ট? বোঝার ব্যাপার আছে, প্রচুর বোঝার ব্যাপার আছে। অ্যান এক্সাম্পল অফ ফিকটিসিয়াস অ্যাসেটস, হ্যাঁ আমি তোদের বলেছিলাম, যেমন ধর আমি এখানে এমসিকিউ বলছি গুডউইল। গুডউইল কি বলেছিলাম? উদাহরণ দিয়েছিলাম তো, কার উদাহরণ ছিল গুডউইল? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর এক্সাম্পল ছিল। তারপরে কি দিতে পারি? একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর উদাহরণ দাও, তখন বলবি গুডউইল। ট্রেডমার্ক, স্যার এটাও তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, বলেছিলাম ট্রেডমার্ক ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস মানে কি? স্যার প্রিপেড এক্সপেন্স মানে কি বলুন? ধর সাপোজ ধর আমি একটা উদাহরণ দিই না, কত তো উদাহরণ দেয়। সাপোজ ধর আমি ধর কারোর বাড়িতে ভাড়া থাকি, বাড়িওয়ালা বলেছে তোমাকে আমার বাড়িতে পড়াতে গেলে তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে, ঠিক আছে 5,000 টাকা করেই দেবো। তো ধর কোনো মাসে ধর সাপোজ ধর এটা কি মাস, এটা ধর জুন মাস, তো জুন মাসে 5,000 টাকা দিতে হবে। জুন মাস যেদিন শেষ হলো না, জুন মাস যেদিন শেষ হলো আমি সেদিন না বাড়িওয়ালাকে না 8,000 টাকা দিয়ে দিয়েছি। কত টাকা দিয়ে দিয়েছি? তা আমার দেওয়ার কথা বা কত টাকা বেশি দিয়ে দিয়েছি? তাহলে অতিরিক্ত কত টাকা দিই? প্রিপেড। এই যে অতিরিক্ত এক্সট্রা যে টাকা দিলাম 3,000 টাকা, এটাকে বলে প্রিপেড। প্রিপেড, প্রি মানে আগে,
পেড, আগে পে করেছি, সময়ের আগে পে করলে তাকে বলা হয় প্রিপেড। বুঝতে পারলি তো? দেখবি ধর আমি যে পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে, তাহলে স্টুডেন্ট অ্যাডভান্স পেমেন্ট করলো আর টিচার আমি অ্যাডভান্স রিসিভ করলাম। আমি অ্যাডভান্স রিসিভ করলাম কিন্তু স্টুডেন্ট অ্যাডভান্স পে করলো, তাহলে স্টুডেন্ট বলতে পারে স্যার প্রিপেড টিউশন ফিস, স্টুডেন্ট বলতে পারে স্যার প্রিপেড টিউশন ফিস। আমি কিন্তু বলবো না প্রিপেড, আমি কি পে করেছি নাকি? যে পে করেছে সে বলবে প্রিপেড, যে পে করে সে বলবে প্রিপেড। আচ্ছা আরো ভালো উদাহরণ দিই, তোরা ফোন ফোন ইউজ করিস, ফোনে কেউ প্রিপেড কানেকশন লাগায়, কেউ পোস্টপেড কানেকশন লাগায়। প্রিপেড মানে কি? তুই তোর ফোনে ব্যালেন্স থাকলে কথা বলতে পারবি না, কথা বলতে পারবি না, এটাকে বলে প্রিপেড। তারপরে তুই আগে থেকে পে করে রেখেছিস, এটাকে প্রিপেড বলে। পোস্টপেড মানে কি? তুই পুরো কথা বললি তারপর বিল আসলে পেমেন্ট বলে, এটাকে পোস্টপেড বলে। তাহলে তুই বুঝতে পারছিস তো ব্যাপারটা কি বলছে এখানে? তাহলে বোঝাতে পারলাম প্রিপেড এক্সপেন্স জিনিসটা কি। স্যার প্রিপেড এক্সপেন্স জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাসেট। প্রিপেড এক্সপেন্সটা কি? অ্যাসেট। আরে ভালো করে বোঝ, আমার ধর জুন মাসের ভাড়া 5,000 টাকা, আমি 8,000 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে 3,000 টাকা যে অতিরিক্ত টাকা দিয়ে দিয়েছি, এই 3,000 টাকা কি হবে স্যার? জুলাই মাসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে। তার মানে কি আমি এই 3,000 টাকা যে অতিরিক্ত দিয়ে দিয়েছি, তার মানে এর 3,000 টাকা কি আমি ফেরত পাবো তো? মানে ফেরত তো অন্য ভাবে পাবো, তাহলে 3,000 টাকার বেনিফিট পাবো, 3,000 টাকার বেনিফিট পাবো তো। এখন বলি স্যার কি করে 3,000 টাকা বেনিফিট পাবেন? আরে ভাই জুলাই মাসে তো পড়াবো, জুলাই মাসের ভাড়াও তো 5,000 টাকা, তখন তো 5,000 টাকা দেবো না, কত টাকা দেবো? 2,000 টাকা দেবো। তার মানে এই যে 3,000 টাকা এই মাসে অতিরিক্ত দিয়ে দিলাম, তার বেনিফিটটা কবে নেবো? পরের মাসে নেবো, মানে ফিউচারে নেবো। তাহলে কোনো কিছুর বেনিফিট যদি ফিউচারে নেওয়া হয় তাকে কি বলা হয়? অ্যাসেট, তাই তো? তার মানে বলেছে কি যে স্যার গুডউইল তো আপনার নন কারেন্ট অ্যাসেটস, সরি কি বললাম, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ট্রেডমার্ক ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। প্রিপেড এক্সপেন্সেসটা কি? এটা অ্যাসেট। স্যার কি অ্যাসেট? এটা কারেন্ট অ্যাসেটস। প্রিপেড এক্সপেন্স এক ধরনের কারেন্ট অ্যাসেট। করতে হবে কত, কিভাবে করতে হবে, দেখ এখানে কোথাও এইগুলো আছে জানতে চাইলে আমি বলে দিচ্ছি। তোর পরীক্ষা দিয়ে দেয় হুট করে দিয়ে দিল প্রিপেড এক্সপেন্স কি ধরনের অ্যাসেটস, অপশন দিল, যে বললো তোর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ট্যাঞ্জিবল অ্যাসেটস, তো অনেক কিছু বললো, তখন তোকে বলতে হবে প্রিপেড এক্সপেন্সটা কি? কারেন্ট অ্যাসেটস। তারপর কি বলেছে? একটা ফিকটিসিয়াস অ্যাসেটস এর উদাহরণ দাও। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে ফিকটিসিয়াস অ্যাসেট। তখন ধরে বলছিলাম, বল কি বললাম, অ্যাসেটকে কভাবে ভাগ করা যায়? কি কি? কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটস আর একটা ফিকটিসিয়াস অ্যাসেটস। ফিকটিসিয়াস অ্যাসেট মানে ঝুটা সম্পত্তি, ফলস অ্যাসেট, ফলস অ্যাসেটস। এখানে ফিকটিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। খুব ভালো করে পড়বি এই পয়েন্টটা, দিতে পারে কিন্তু। ফিকটিসিয়াস অ্যাসেটস এর উদাহরণ দাও, বলবি প্রিলিমিনারি এক্সপেন্স। আমি বলি স্যার এটা বলুন না, প্রিলিমিনারি এক্সপেন্স জিনিসটা কি? সেটা আমি উদাহরণটা বলে দিলাম, তুই মুখস্থ করে ফেললি, কিন্তু প্রিলিমিনারি এক্সপেন্স জিনিসটা কি সেটা বলুন না। কোনো একটা কোম্পানি যখন তৈরি হয় না, কোম্পানি তৈরি হওয়ার আগে তার পেছনে অনেক খরচ করতে হয়, মানে আইন আইনানুগ মানে লিগাল খরচা। মানে কোম্পানি তৈরি করার আগে কোম্পানি বিভিন্ন রকমের খরচ হয়, আইন জাতীয় খরচ। একটা কোম্পানি তৈরি করতে গেলে তার তো অনেক কিছু আইন কানুন মানতে হয়, এই আইন কানুন জাতীয় বিভিন্ন খরচা করতে হয়। এর চেয়ে বেশি কিছু বলবো, শুধু এটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি কিছু এখন বললে বুঝতে পারবি। ঠিক আছে তো? তার প্রিলিমিনারি এক্সপেন্স মানে কি? কোম্পানি গঠন হওয়ার আগে বেশ কিছু খরচা করা হয়, এটাকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেটস। বললাম বুঝতে পারলি? ফিকটিসিয়াস অ্যাসেট 6-7 রকমের নাম আছে, তার মধ্যে এই পয়েন্টটা কেন বললাম বেশি করে, কারণ এটা কমন নেম, এটাই দেয় পরীক্ষা। কারণ তোদের লেভেলে এটাই কমন। একটু যখন হায়ার লেভেল হবি তখন আরো 3-4টে পয়েন্ট বেরিয়ে আসবে। ঠিক আছে? হায়ার লেভেলে একটু যখন আর একটু উঁচু করে 11 থেকে 12 থেকে যখন যাবি তখন আরো পয়েন্ট আসবে প্রিলিমিনারি এক্সপেন্সে। এই ফিকটিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল। ঠিক আছে তো? প্রি প্রি এটার বাংলাটা কি? প্রাথমিক, প্রিলিমিনারি প্রাথমিক খরচা, প্রাথমিক খরচা। ঠিক আছে? প্রিলিমিনারি প্রাথমিক খরচা। ঠিক আছে, কখনো আমি বলে দেবো, তোর বাংলা বলে দে। এই যে এইগুলো তুই যদি বাংলায় পড়িস, এই জন্য আমি বলি এখন সেন্স, কিন্তু বাংলা পড়লে বুঝতে পারবি না, ইংলিশটা বেশি ইজি লাগছে, ইংলিশ খুব বেশি ইজি এইখানটা। আর যেহেতু এমসিকিউ আমাদের যে 11 এবছর যারা 12 পরীক্ষা দেবে, 12 যারা এইচএস পরীক্ষা দেবে, ওরাও তো অ্যাকাউন্টেন্সি আছে, ওদের 24 নম্বর এমসিকিউ আসে, 24 মার্কস এমসিকিউ আসে। তো ওরা তার অনেকে তো বেঙ্গল বোর্ড আছে, ওরা অ্যাকাউন্টেন্সি কিসে করে? অ্যাকাউন্টসের যে বড় বড় থিওরি আছে না, বড় বড় থিওরি কিছু লিখতে হয় ওদের, পড়ে করে বাংলায় লিখবে। যারা ইংলিশে লিখবে না তারা বাংলায় লিখবে। কিন্তু এমসিকিউ কিসে করবে জানিস? ওরা ইংলিশে করবে, মানে এমসিকিউ ইংলিশে ওরা বুঝে যাবে বেশি ভালো। এমসিকিউ তো রাইট মারবি, এমসিকিউ তুই রাইট মারবি, বুঝছিস বললাম? এমসিকিউ তুই রাইট মারবি। আরে বোঝ ব্যাপারটা, এমসিকিউ কি করবি? এমসিকিউ তো লিখতে হবে নাকি? এমসিকিউ রাইট মারবি। এমসিকিউ যখন বাংলায় দেখবি না, বিশেষ করে অ্যাকাউন্টেন্সির কথা বলছি, অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স যখন তুই বাংলায় দেখবি না, বুঝতে পারবি না, তুমি বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, এমসিকিউ তো সমস্যা নেই, এই হলো এমসিকিউ। কিন্তু যখন বড় বড় কোশ্চেন লিখবি তখন তো
বাংলায় লিখতে হয়, তাই না? মানে যে বাংলায় মানে যে ইংলিশে ভালো পারে সে ইংলিশে লিখবে, যে বাংলায় পারে সে বাংলায় লিখবে, ঠিক আছে? যেটা ফ্রিকুয়েন্ট। না আমাদের তো বেঙ্গলিতে হ্যাঁ, তো বেঙ্গলি মানে না না, কোশ্চেন পেপার কি হবে মানে এতদিন কি হতো, এতদিন যেমন কোশ্চেন পেপার দিত, একটা কোশ্চেনের মধ্যে বাংলা ইংলিশ দুটোই থাকতো। হ্যাঁ, ইংলিশটা দেখে বেঙ্গলিতে রাখতে যদি তবে তো ওই দুটো কোশ্চেন করতো, নর্মাল ব্যাপার। আমারও এটাই মানে ওরা এখন স্কুলে তোদের বলছে, আমারও যেটা মন বলে, কেননা কোশ্চেন তো ওরা ওরকম ভাবে করবে না, ওরা একটাই কোশ্চেন করবে যার একটা বেঙ্গলি ভাষা ইংলিশ ভাষা নিতে হবে, ও আচ্ছা বুঝতে পারলি তো? মাধ্যমিকে যেরকম যেমন মাধ্যমিকে ওরকমই থাকে, ওটাই হওয়া উচিত। কারণ হচ্ছে ধর একটা স্কুলে তো বিভিন্ন স্টুডেন্ট পড়বে, কেউ বেঙ্গলি মিডিয়ামে থাকবে, কেউ বেঙ্গলি পড়বে, ইংলিশ পড়বে, তো ওরকম ভাবে তো হয় না, এটাই করবে মানে আমার যেমন করবে কিন্তু একটা বেঙ্গলি একটা ইংলিশ, যারা ইংলিশ নেবে তাদের ইংলিশ ব্যাস হয়ে গেল। আর যারা বেঙ্গলি তো বেঙ্গলি বলতে হবে অবশ্যই। তোমরা তো বলবে যাই হোক বাদ দে। যাই হোক, ঠিক আছে। 32 বলছে দোজ হু সেল গুডস অন ক্রেডিট আর কল্ড, ঠিক আছে? তো এটা একই কথা বলছি, যাদেরকে বলছে হু সেল গুডস অন ক্রেডিট, যে ধারে গুডস বিক্রি করে, ভালো করে শুনবি, কোশ্চেন ঘুরিয়েছে কিন্তু, যে ধারে গুডস বিক্রি করে তাকে কি বলে? যে ধারে গুডস বিক্রি করে, যে বিক্রি করে বলছে, যাকে বিক্রি করে তাকে ডেটার্স বলে। আমরা যাকে ধারে গুডস বিক্রি করি তাকে বলে ডেটার্স, আর যে ধারে গুডস বিক্রি করে তাকে বলা হচ্ছে ক্রেডিটার্স। কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনক্লুড। হ্যাঁ, এটা তোর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি বললাম আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ আর একটা ক্যাপিটাল। রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা নাম কি খরচ, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা নাম কি অ্যাসেট। অ্যাসেট কোথায় দেখানো হয় জানিস তো? লিখিয়েছিলাম, বলেছিলাম, ভুলে গেছিস। যখন বেসিক অ্যাকাউন্টিং নাম করেছিলাম লাস্ট, যখন করেছিলাম তখন একটা জিনিস শিখিয়েছিলাম, দেখবি খাতা খুলবি দেখবি লেখা ছিল, এটাকে বলতাম ব্যালেন্স শিট, মনে পড়ে? একটা লিখিয়েছিলাম, দেখবি খাতা খুলবি, বেসিক অ্যাকাউন্টিং নাম যেটা সবার লাস্টে লেখা ছিল সেটা ছিল ব্যালেন্স শিট। ক্যামিও কার্ড ব্যালেন্স শিট, হ্যাঁ, ডবল এন্ট্রি সিস্টেম করেছিলাম ব্যালেন্স শিট। তার দুটো দিক বলেছিলাম, ডান দিকে থাকে অ্যাসেটস আর বাঁ দিকে থাকে লাইবিলিটি আর ক্যাপিটাল, বলেছিলাম। ব্যালেন্স শিটের দুটো দিক হয়, একদিকে থাকে অ্যাসেট আর একদিকে থাকে লাইবিলিটি আর ক্যাপিটাল, ঠিক আছে? তো ওরা বলতে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায় দেখানো হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে অ্যাসেট, তুই বলে অ্যাসেট কোথায় দেখানো হয়েছে? ব্যালেন্স শিটে। অ্যাসেটটা কোথায় দেখিয়েছিস? ব্যালেন্স শিটের মধ্যে দেখিয়েছিস। এখানে থেকে অ্যান্সার বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্লুড কোথায় ইনক্লুড থাকে? ব্যালেন্স শিটে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানেই অ্যাসেট, আর অ্যাসেট দেখানো হয় কোথায়? ব্যালেন্স শিট। আর ট্রানজাকশনটা কি? ট্রানজাকশন কি ইভেন্ট, ট্রানজাকশন ফ্যাক্ট, ট্রানজাকশন প্লেন এগ্রিমেন্ট, অনলি মনিটারি ইভেন্ট। আমরা কি বলেছিলাম, আমাদের প্রতিদিনের জীবনে প্রচুর ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনার মধ্যে টাকা পয়সার সম্পর্ক থাকে তাকে বলা হয় ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশন জিনিসটা কি? মনিটারি ইভেন্ট। তো এখানে হলো মনিটারি ইভেন্ট, কারেক্ট অ্যান্সার। 35 a person who owes pay money to a business unit against sale of goods is known as, এটা ডেটার্স হবে। তো লাইনটার মানে বুঝতে পেরেছিস? a person who owes money to a business unit against sale of goods is known as debtor। owes মানে এখানে ধারের কথা বলা হচ্ছে, পাওনা যেটাকে বলা হয়। তো বলছে তারপরটা বলছে a person to whom a business unit owes money against purchase of goods is known as creditors। তো একই কথা বলেছে, ওই ডেটার্স আর ক্রেডিটার্স এর গল্পটা বলে দিয়েছে। সেল মিনস রেভিনিউ জেনারেটেড ফর সেল অফ। আমরা কি শিখেছিলাম, সেল বলতে কাকে বোঝায়? আমি কি বলেছিলাম, মানে সেল কাকে বলে? গুডস বেচলে তাকে বলা হয় সেল, বলেছিলাম না? গুডস বেচলে তাকে বলা হয় সেল। তো বলছে সেল মিনস রেভিনিউ, সেল মানে রেভিনিউ, ঠিক আছে? জেনারেটেড সেল অফ গুডস, তো গুডস বেচলেই তো তাকে সেল বলে, আর সেল হলেই তো রেভিনিউ জেনারেট হয়, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো গুডস। পারচেস মিনস বাইং অফ, কি কিনলে তাকে পারচেস বলে? ফার্নিচার কিনলে অফিসের জন্য ফার্নিচার কিনলে তাকে কি পারচেস বলে? না। তারা বলেছে
স্টেশনারি আইটেম কিনলি অফিসের জন্য, এটাকে কি পারচেস বলে? না। তারা বলছে গুডস কিনলি নিজের জন্য, পারচেস বলে? না। না, গুডস নিজের জন্য কিনলে তাকে পারচেস বলে? দেখি, গুডস নিজের জন্য কিনলে তাকে পারচেস বলে না। নিজের জন্য গুডস কিনছিস, নিজের জন্য গুডস কিনলি, আরে তুই আজকে ধর তুই বাড়িতে ধর খাওয়া দাওয়া করবি বলে একটা চাল কিনলি, নিজের জন্য চাল কিনলি, এটা কি ধরে পারচেস বলে? তো কনজিউম করলি। এখানে বলছে গুডস কিনলি ফর রিসেল, এটাকে পারচেস বলে। তোর আজকে ধর আমার একটা চালের দোকান, আমি চাল কিনেছি কেন? বেচার জন্য। প্রথম দিনই তো বলেছিলাম আজকে তুই যে দোকানটা ওপেন করেছিস কিসের দোকান? চালের দোকান করেছিস। তাহলে তুই চালের দোকান খুলে তাহলে চাল কিনবি, কেন চাল কিনবি? বেচবো বলে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, গুডস ফর রিসেল। কারেন্ট লাইবিলিটি মধ্যে কোন কোন আইটেম পড়ে? এক্সাম্পল লিখেছিলাম কারেন্ট লাইবিলিটি, বলে দেখে এখানে দেখিস না, না দেখে বল না, একটা দুটো পয়েন্ট বলে না, কারেন্ট লাইবিলিটি উদাহরণ বল। এই বারবার বলেছিলাম পড়ানোর সময় কারেন্ট লাইবিলিটি উদাহরণ দেয়। হ্যাঁ, একটা বিল পেমেন্ট, একটা হয় ক্রেডিটার্স, একটা হয় বিল পেমেন্ট, একটা হয় ক্রেডিটার্স, একটা হয় ব্যাংক ওভারড্রাফট। তো কত পয়েন্ট হলো? 3টে পয়েন্ট। এরকম অনেক পয়েন্ট লেখা ছিল, ঠিক আছে, অনেক পয়েন্ট লেখা ছিল। তাহলে এখানে কি লেখা আছে? ক্রেডিটার্স কারেন্ট লায়াবিলিটি, বিলস পেমেন্ট কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট, তিনটেই কারেন্ট। তাহলে কি বলি? উদাহরণ। এই যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম যে লিখেছেন সব করার উদাহরণটা পড়িস, ঠিক আছে, উদাহরণগুলো পড়বি। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই পয়েন্টটা কিছুক্ষণ আগেই পড়েছিল। বিল্ডিংটা তৈরি করার জন্য যারা বিল্ডিংটা তৈরি করবে তাদেরকে আমরা কি দিয়েছিলাম? ওয়েজেস দিয়েছিলাম। আমরা কি বলেছিলাম? ক্যাপিটাল খরচা বলেছিলাম। কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে এবার এখানে। বলছে তুমি একটা মেশিন কিনেছো, আজকে একটু শুনে নে। আজকে ধর আমি একটা মেশিন কিনেছি, মেশিন বা ধর একটা বলতে পারি কম্পিউটার। তো ধর কম্পিউটার কিনে এনেছে। তা কম্পিউটার কিনে এনে ধর আমি কম্পিউটার কিনেছি যেমন এখন কম্পিউটার অ্যাসেম্বলিং করা যায়, অ্যাসেম্বলিং জিনিস তো সমস্ত আলাদা আলাদা জিনিস কেনা হয়ে যাবে। ধর কম্পিউটার মনিটর কেনা হয়েছে, কিবোর্ড নিয়ে এসেছি, একটা ডেস্কটপ এসছে, এই সরি ধর ক্যাবিনেট যেটাকে বলে সিস্টেম ইউনিট, সিপিইউ, তারপর র্যাম এসছে, ঠিক আছে তো, তারপর হচ্ছে তোর মাদারবোর্ড, প্রসেসর সব এসছে। তাহলে আমি তো জানি না এইগুলো কি করে লাগাতে হয়। তা যদি এইগুলো না লাগাস তাহলে কি তোর কম্পিউটার ওপেন হবে? আচ্ছা, এইগুলো তুই একজনকে লোককে নিয়ে আসে, সে লাগালো, কম্পিউটার ওপেন হতে গেলে তারপর ওকে ওএস দিতে হবে আমাদের। ওএস মানে অপারেটিং সিস্টেম, যেটা নাহলে কম্পিউটার চলে না, ঠিক আছে। অপারেটিং সিস্টেম ওকে সেট করতে হবে, ঠিক আছে তো। তো মানে উইন্ডোজটা দিতে হবে, উইন্ডোজ না দিলে কম্পিউটার চলবে না। তো এইগুলো করবে, এই কাজগুলো তো কেউ না কেউ করে দেবে। আচ্ছা, এই কাজগুলো না করলে কম্পিউটার চলবে কোনোদিন চলবে না। এই কাজগুলো করে দেবে, যে করে দেবে সে এমনি এমনি করে দেবে, টাকা নেবে তো। তার মানে কি? এটা কিসের খরচা ধরা? ওদের 500 টাকা নেওয়া হবে, এটা কম্পিউটারের খরচা ধরা হবে। এটা কি ধরনের খরচ? ক্যাপিটাল খরচ। তো এটাই বলেছি এখানে, এটাই এক্সাম্পল গুলো বললাম। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বলছে রিপেয়ার এক্সপেন্স মেশিনারি। রিপেয়ার কাকে বলে জানিস? রিপেয়ার মানে কি? মেরামত করা। আমি আমি এসি লাগিয়ে দিয়েছি ঘরে, এসির হাওয়া খাওয়া আরম্ভ করে দিয়েছি ভাবে অনেকদিন আগে 6-7 মাস হাওয়া খাওয়া আরম্ভ করে দিয়েছি। এইবার এসিতে না ভালো হাওয়া দিচ্ছে না, মানে এসিতে জ্বালাচ্ছি সেরকম ভাবে মানে ভালো করে ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে, খুব ভালো হাওয়া দিচ্ছে না। তো আমি কি করলাম? যারা এসি রিপেয়ার করে, অর্থাৎ যারা সার্ভিস করে ওদেরকে ফোন করে বললাম আমার এসিটাকে সার্ভিসিং করতে হবে, সার্ভিসিং করে দিতে হবে। তাহলে তুই সার্ভিসিং কখন করবি? এসি চালু করার আগে না চালু করার পরে? এসি ইউজ করার আগে না পরে? বুঝতে পারলি তো? রিপেয়ার জিনিস বুঝলি, রিপেয়ার কাকে বলে? রিপেয়ার কখন করি? ইউজ করার পর রিপেয়ার করি নাকি ইউজ করার আগে রিপেয়ার করি? ইউজ করার পর। যে কোনো জিনিস, তুই ফোন ইউজ করার খারাপ, তারপরে তো রিপেয়ার করবি, ঠিক আছে? নাকি ফোন ইউজ করার আগে রিপেয়ার করি? ফোন ইউজ করার আগে তো রিপেয়ার করবো, কি করে রিপেয়ার করবো? করার দরকারই নেই রিপেয়ার করার। তাহলে রিপেয়ার কি ধরনের খরচ? তা আমি যদি বলি রিপেয়ার কি খরচ, ক্যাপিটাল খরচ না রেভিনিউ খরচ, কি আনসার দেওয়া হয়? রেভিনিউ খরচ। রিপেয়ার রেভিনিউ খরচ। আমি যদি কেউ কোশ্চেন করে রিপেয়ার কি ধরনের খরচ, ক্যাপিটাল খরচ না রেভিনিউ খরচ, রিপেয়ার রেভিনিউ খরচ। শুধু এমসিকিউতে ফোকাস করছি না, আমাদের 12 যারা পড়ে আমি এমসিকিউ করিনি শুধু এইভাবে। আমি এমসিকিউর যে প্রতিটা অপশন থাকে, অপশনটাকে ধরে ধরে বুঝতে হবে। অপশন যে বুঝতে পারবে সেই এমসিকিউ খুব ভালো করতে পারবে। অপশনটা বোঝা খুব জরুরি, ঠিক আছে তো। কারণ ধর এখানে যে কোশ্চেনটা, এটার অ্যান্সার এটাই হবে এবং কোনো গ্যারান্টি নেই, ও অন্য অ্যান্সারও থাকতে পারে। এই জন্য তোকে অপশনটা মানে বুঝতে হবে, এটা অপশন। তো রিপেয়ারিং এক্সপেন্সেস, তাহলে কি বললাম? মেশিনটা রিপেয়ার করা হয়েছে, এটা কি ধরনের খরচ? এটা কি ক্যাপিটাল খরচ? মেশিন রিপেয়ার করা হয়েছে, এটা কি ক্যাপিটাল খরচ? এইমাত্র বললাম না স্যার, রেভিনিউ খরচ। তারপর বলছে ওয়েজেস পেড টু ওয়ার্কার। আমি 2 নম্বর পয়েন্ট বললাম না এখন। ওয়েজেস পেড টু ওয়ার্কার, আমার কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদেরকে ওয়েজেস দিয়েছে, এটা কি ধরনের খরচ? রেভিনিউ খরচ। ওয়ার্কারদের ওয়েজেস, এটা কি ধরনের খরচ? রেভিনিউ খরচ।
তারপর বিল্ডিংটাকে কালার করেছিস, ঠিক আছে, বিল্ডিংটাকে কালার করেছিস, তো এটাও তো তোর রেভিনিউ খরচের মধ্যেই পড়বে, বিল্ডিংটাকে কালারিং করেছিস। কিন্তু যে পয়েন্টটা আমাদের খুব ভাইটাল চোখে পড়ছে, ইনস্টলেশন চার্জেস অফ মেশিনারি, মেশিনটা ইনস্টল করেছিস, এটা কি ধরনের খরচ? এটা ক্যাপিটাল খরচ, ঠিক আছে, করতে হবে কিন্তু এগুলো ব্যাপারটা বুঝতে হবে। কখনো কোনো পয়েন্ট বুঝতে আসলে জিজ্ঞাসা করবি, অবশ্যই বলে দেওয়া যাবে। গুডস শিখিয়েছিলাম, অপশন করতে হবে না। আর আমি যখন 12-এ ওরা পড়ে 12 যে এমসিকিউ বা আগে যে 11-এ যে এমসিকিউ ছিল, আমরা এমসিকিউর পয়েন্টগুলো কি করে করতাম? এমসিকিউ না আগে বলতাম কোশ্চেনটা পড়ে না ভালো করে বোঝ, কোশ্চেনটা কি জানতে চাইছে। অনেকে কি করে জানিস, আমি বলবো এমসিকিউতে, এই জন্য এমসিকিউতে অনেকে অনেক কম নাম্বার পায়, এমসিকিউ। তার পেছনে কারণ আছে, ওরা কোশ্চেনটা পড়ে না 4টে অপশন দেয়, ওরা খোঁজার চেষ্টা করে কোন অ্যান্সারটা হতে হবে। এটা ভুল, এটা ভুল। প্রথমে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে তুমি মানেটা বোঝো, মানেটা ভালো করে প্রপারটা গুডস, মানে গুডসটা আমার মাথার মধ্যে ঢুকতে পারছে, গুডস হচ্ছে এটা, এটা আমার মাথায় ঢুকে যায়, গুডস হচ্ছে এই জিনিসটা। এবার অপশনটা দেখো কোন অপশন বললাম, বুঝতে পারি, আগে পয়েন্ট বুঝতে হবে, আমি পয়েন্ট না বুঝেই করলাম হবে না। গুডস মানে কি বলেছিলাম? গুডস, গুডস কাকে বলে? যেটা রিসেল বলেছিলাম না, গুডস কাকে বলে? আজকে ধর, আজকে আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, তাহলে মোবাইল ফোনের দোকান আছে, মোবাইল ফোনটা আমার গুডস। কেন? মোবাইল ফোন কিনে বেচি, মোবাইল ফোন কিনি কেন? বেচার জন্য। এখানে বলেছে কমোডিটি, স্যার কমোডিটি মানে কি? কমোডিটি মানে গুডস, প্রোডাক্ট, গুডস বট ফর রিসেল, জাস্ট লাইক, তোকে দেখ নতুন একটা পয়েন্ট কমোডিটি বলে দিয়েছে। কমোডিটি একটা ইকোনমিক্সের ওয়ার্ড, তা কমোডিটি বট ফর রিসেল, তার মানে কি আমি গুডস কিনছি, কেন কিনছি? রিসেল করার জন্য, তাই তো গুডস। আর কমোডিটি বট বাট নট ফর সেল, তুই কমোডিটি কিনছিস কিন্তু সেল করবি, আমি একটা মোবাইল ফোন কিনলি কিন্তু বেচলাম, এটা কি গুডস হলো না? তারা বলেছে কমোডিটি টু বি ইউজড ফর অ্যাসেটস, তুই একটা কমোডিটি কিনলি, ইউজ করা কি বলে, কমোডিটি ইউজ করলি অ্যাসেট হিসাবে, কোনো একটা কমোডিটি ইউজ করলি অ্যাসেট হিসাবে, এটাও তো তোর গুডস না। তাহলে গুডস কোনটা? প্রথম পয়েন্টটা। 42 নম্বর কি বলেছে? টেট ডিসকাউন্ট মিনস দ্যাট ডিসকাউন্ট হুইচ ইজ, ঠিক আছে তো, টেট ডিসকাউন্ট মানে কি? টেট ডিসকাউন্ট মানে কি আগে শিখেছি। টেট ডিসকাউন্ট মানে মাথায় ঢুকেছে টেট ডিসকাউন্ট জিনিসটা কি? যে প্রোডাক্টের যে লিস্টিং প্রাইস থাকে, প্রোডাক্টের যে লিস্টিং প্রাইস থাকে তার থেকে কিছু টাকা বাদ যাবে, বাদ গিয়ে যে টাকাটা হবে, সেই টাকাটা তোমাকে ধার্য করবে। টেট ডিসকাউন্ট বইতে লেখা হয়, বইতে লেখা হয়নি, এটাই তো শিখেছি। এবার দেখি টেট ডিসকাউন্ট সম্পর্কে কি জানতে চাইছে। বলছে টেট ডিসকাউন্ট মিনস দ্যাট ডিসকাউন্ট হুইচ ইজ, বলছে অ্যালাউড এট দ্য টাইম অফ রিসিভিং পেমেন্ট। আচ্ছা, টেট ডিসকাউন্ট কখন দেওয়া হয়? তুই যখন টাকাটা রিসিভ করবি বা যখন টাকাটা পেমেন্ট করবি তখন টেট ডিসকাউন্ট হয়? বল, তুই আজকে কিছুক্ষণ আগেই অঙ্ক করার একটা নর্মাল ব্যাপার, একদম সিম্পল জিনিস, টেট ডিসকাউন্ট কখন দেওয়া হয়? ওরা প্রথম অপশন বলেছে, তুমি যখন আজকে কোনো দোকান থেকে তুমি কিছু গুডস কিনলে, তো তুমি যখন ওই টাকাটা ওকে পেমেন্ট করবে তখন কি টেট ডিসকাউন্ট দেওয়া হয়? তুমি যখন আজকে আমি দোকান খুলেছি, আমি কাউকে ধর কোনো গুডস বিক্রি করেছি, ওর থেকে যখন টাকাটা রিসিভ করবো তখন টেট ডিসকাউন্ট হয়? এই পয়েন্টটা একদমই ভুল পয়েন্ট। রিসিভিং অ্যান্ড পেমেন্টের সময় ক্যাশ ডিসকাউন্ট হয়, ক্যাশ ডিসকাউন্ট কখন হয়? রিসিভিং এন্ড, আমি জার্নাল গুলো করালাম না, আমি ধর তোকে 10,000 টাকার গুডস বিক্রি করি ধারে, ঠিক আছে, আমি ক্যাশ ডিসকাউন্ট কি বলেছিলাম? যদি তুমি টাইমলি পেমেন্ট করে দাও বা টাইমের আগে পেমেন্ট করে দাও তখন ক্যাশ ডিসকাউন্ট হয়। তাহলে পেমেন্টের সময় ক্যাশ ডিসকাউন্ট আসে, কিন্তু কেনা আর বেচার সময় টেট ডিসকাউন্ট, কেনা বেচার সময়। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? অ্যালাউড এট দ্য টাইম অফ সেল অফ গুডস, যখন গুডস বিক্রি করবো তখন যে ডিসকাউন্ট হয় তখন তাকে বলে টেট ডিসকাউন্ট। তাহলে পয়েন্ট বোঝ, ব্যাপারটা ভালো করে পয়েন্ট বোঝ কি বলতে চাইছে। কেননা আমি বারবার বলছি, ধর এই অপশনই দেবে না, নাও দিতে পারে, অপশন ঘুরিয়ে দেবে, তাহলে তোকে তো বুঝতে হবে, লাইনের মানে পড়ে বুঝতে হবে। আমি বহুদিন ধরে পড়াচ্ছি যে অনেক স্টুডেন্ট এমসিকিউ করতে পারে না, তার পেছনে কিছু কারণ আছে। ওরা এমসিকিউ মুখস্থ করতে যায়, এমসিকিউ মুখস্থ করলে পারা যাবে না, এমসিকিউ মুখস্থ হয়নি, এমসিকিউর কনসেপ্ট রাখতে হয়। ক্যাশ ডিসকাউন্ট মিনস, এই মাত্র বলে দিলাম, নিশ্চয়ই এটা বলতে হবে না। ক্যাশ ডিসকাউন্ট মিনস দ্য ডিসকাউন্ট, দ্যাট ডিসকাউন্ট হুইচ ইজ, ক্যাশ ডিসকাউন্ট কখন দেওয়া হয়? এই মাত্র বললাম, পেমেন্ট বা রিসিপ্ট, পেমেন্ট বা রিসিপ্টের সময় ক্যাশ ডিসকাউন্ট হয়, at the time of making the payment. 44, which of the following is not an item of fixed asset, এর মধ্যে বলছে কোনটা ফিক্সড অ্যাসেট নয়। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল আছে, কারণ দেখ বলছে এর মধ্যে কোনটা ফিক্সড অ্যাসেট নয়, তার মানে কি জানতে কোনটা কারেন্ট অ্যাসেট? তা কারেন্ট অ্যাসেট কোনটা? স্টক তো কারেন্ট অ্যাসেট, ডেটাস তো কারেন্ট অ্যাসেট,
প্রিপেড, তিনটেই তো কারেন্ট অ্যাসেটস, তিনটেই তো এখানে কারেন্ট অ্যাসেটস। তার মানে ওর কি বলা উচিত ছিল, ও এরকম বলতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইটেম অফ কারেন্ট অ্যাসেট, বলতে এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট, এটা বলতে পারে। ও এটা বলতে পারে এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়। যদি বলে এটার মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়, তার মানে কি বলবি, কোনটা কারেন্ট অ্যাসেট নয় মানে ফিক্সড অ্যাসেট, তাহলে এর মধ্যে কোনটা ফিক্সড অ্যাসেট। এই যে চারটে অপশন ছিল এর মধ্যে কোনটা ফিক্সড অ্যাসেট, দেখে কি মনে হচ্ছে, হ্যাঁ মেশিনারি হচ্ছে ফিক্সড অ্যাসেট। তার মানে এখানে আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম, ওখানে কি কোশ্চেন কি এটাই লেখা ছিল তো, কোশ্চেন কি লেখা ছিল কোশ্চেনটা পর, না এটা তো ভুল ছিল কোশ্চেনটা, না তো পড়ে বোঝ না ব্যাপারটা, বোঝ কোশ্চেনটা ভুল দিয়েছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইটেম অফ ফিক্সড অ্যাসেট, বলছে এর মধ্যে কোন আইটেমটা ফিক্সড অ্যাসেট নয়, কোন আইটেমটা ফিক্সড অ্যাসেট নয়। তার মানে কি কারেন্ট অ্যাসেট, তার কারেন্ট অ্যাসেট তো তিনটে অ্যান্সার তো রাইট হতে পারে না। তার মানে কি হতে পারে এখানে, বলছে এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়, তাই ফিক্সড এর জায়গায় আমি এটাকে কারেন্ট করে দিলাম। এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়, তাহলে মেশিনারি কিন্তু কারেন্ট অ্যাসেট, মেশিনারি হচ্ছে ফিক্সড অ্যাসেট। বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম। আচ্ছা, তারপর বলছে ট্যানজিবল অ্যাসেটস ডু নট ইনক্লুড। তো ট্যানজিবল অ্যাসেট শিখিয়েছিলাম তো, মনে আছে ট্যানজিবল অ্যাসেট কাকে বলে, হ্যাঁ না না আমি অ্যান্সার বলছি না, বলছি ট্যানজিবল অ্যাসেটস কি বলেছিলাম, ট্যানজিবল অ্যাসেট যে সমস্তকে টাচ করা যায় ট্যানজিবল অ্যাসেট বলে। মেশিন টাচ করা যায়, মোটর কার টাচ করা যায়, বিল্ডিং, তিনটে জিনিসই টাচ করা যায়। বলছে ট্যানজিবল অ্যাসেটস ডু নট ইনক্লুড, ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কোনটা আসবে না, পেটেন্ট আসবে না, পেটেন্ট টাচ করা যায়। এই যে আমরা বলেছিলাম পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক মানে তো লোগো টাইপের যে জিনিসগুলো বুঝেছিলাম, ঠিক আছে। কপিরাইট তো বুঝিয়েছিলাম, কপিরাইট জিনিসটা কি আমার তৈরি করা জিনিসকে কপি করতে পারবে না। আর পেটেন্ট মানে ধর কোনো একটা ফর্মুলা, ধর আজকে আমি একটা ফোন তৈরি করি, ফোনের নিজস্ব কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা কেউ চুরি করতে পারবে না। ঠিক আছে, চুরি করলে পেটেন্ট আইনে ধরা পড়বে, তার শাস্তি হবে বিশাল বড়, বড় সড়ো ফাইন লাগবে বা জেল হবে, ঠিক আছে। তো চুরি করতে পারে না ফর্মুলা। আচ্ছা দেখ, কারেন্ট লাইবিলিটি ডু নট ইনক্লুড, বলছে কারেন্ট লাইবিলিটির মধ্যে কোনটা আসবে না, দেখা যাক। টেট কেইটাস বল, দেখেছিস একটা জিনিস ঘুরে ফিরে দেখতে পাচ্ছিস, সব এক্সাম্পল আসছে, সব ঘুরে ফিরে এক্সাম্পল গুলোই আসছে, এক্সাম্পল ভালো করে করতে হবে। কেইটাস কারেন্ট লাইবিলিটি, বুঝলাম না, টেট মানে ব্যবসায়িক কেইটাস, শোনে না না তুই এটা সামনে দেখবে, যে কখনো সান্ডি কেইটাস পাস, তার মানে কি সান্ডি কাকে বলে, সান্ডি মানে ধর আমি ধারে গুডস কিনছি বিভিন্ন লোকের থেকে, তার এ বি সি ডি ই এফ, একজনের থেকে কিন্তু কেইটাস, যখন অনেকের থেকে কেনা হয় তখন তো বলে সান্ডি কেইটাস, ঠিক আছে। আচ্ছা ট্রেড মানে ব্যবসায়িক কেইটাস, ট্রেড মানে বিজনেস, তাহলে ট্রেড কেইটাস এটা হচ্ছে তো কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। তারপর কি বলছে, বিলস পেমেন্ট, বললাম কারেন্ট লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তিনটেই কারেন্ট লাইবিলিটি, মানে কারেন্ট লাইবিলিটি কোনটা নয়। ডিবেঞ্চার, আমি নোট লিখিয়েছিলাম, নোটে লেখানো ছিল ডিবেঞ্চার মানে হচ্ছে লোন, ডিবেঞ্চার মানে লোন, যখন তোমার অনেক টাকা, প্রচুর টাকা লোন দরকার তখন ডিবেঞ্চার দরকার। ডিবেঞ্চার কারেন্ট লাইবিলিটি, ডিবেঞ্চার হচ্ছে একদম নন কারেন্ট লাইবিলিটি। তুই খাতা খুলবি, আমি বলছি খাতায় লেখানো ছিল লাইবিলিটি দুভাগ করা যায়, একটা কারেন্ট লাইবিলিটি, একটা নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি উদাহরণ দিয়েছিলাম ব্যাংক লোন, মর্টগেজ লোন, ডিবেঞ্চার, লং টার্ম লোন, এগুলো সব লেখা ছিল, এগুলো ছিল নন কারেন্ট লাইবিলিটি। ডিবেঞ্চার হচ্ছে তোর নন কারেন্ট লাইবিলিটি। তারপর যে আউট অফ দ্য ফলোইং অ্যাসেটস হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে। তো এর মধ্যে অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে, অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, বলছে বলো এর মধ্যে কোনটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট নয়। পেটেন্ট এইমাত্র বললাম ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, গুডউইল ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ট্রেডমার্ক ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তাহলে ইনভেস্টমেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট নয়, ইনভেস্টমেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট নয়, ঠিক আছে, মাথায় রাখবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আইটেম অফ কারেন্ট লাইবিলিটি, এর মধ্যে কোনটা কারেন্ট লাইবিলিটি, প্রিপেড এক্সপেন্সেস এইমাত্র বোঝালাম। আচ্ছা একটা জিনিস দেখতে পাই, একই কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসছে, জাস্ট কোশ্চেন এদিক ওদিক ওলট পালট করে দিচ্ছে। প্রিপেড এক্সপেন্সের মতো কি বললাম, কারেন্ট অ্যাসেটস। তারপর অ্যাক্রুড ইন্টারেস্ট, এটাও কারেন্ট অ্যাসেটস। অ্যাক্রুড ইন্টারেস্ট মানে কি, কিছুক্ষণ আগে বললাম অ্যাক্রুড মানে কি বলেছিলাম, অ্যাক্রুড মানে বাকি। আজকে ধর ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংকে তো টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা থাকলে কি দেয়, ইন্টারেস্ট দেয়। তো ইন্টারেস্ট ধর সাপোজ এই বছর তোর ইন্টারেস্ট পাওয়ার কথা 5,000, সাপোজ 5,000 টাকা ইন্টারেস্ট পাওয়ার কথা, তুই তো 4,000 টাকা পেয়েছিস, তাহলে কত টাকা ইন্টারেস্ট বাকি আছে তোর, 1,000, এই টাকাটা পাবি তো, এটা তোর অ্যাসেট তো, তাহলে এটাও তোর অ্যাসেট। তাহলে কি বলেছে, অ্যাক্রুড ইন্টারেস্ট এটা অ্যাসেট, কি অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস। মর্টগেজ লোন, কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, মর্টগেজ লোন, মর্টগেজ মানে জানিস, আচ্ছা মর্টগেজ মানে জানিস,
ধর বন্ধক রেখেছিস, তুই তোর বাড়ি বন্ধক রেখে কোনো লোন নিয়েছিস, যে বাড়ি বন্ধক রেখে কোনো লোন নিয়েছিস, এটা কি এই লোনটা যখন নিবি বাড়ি বন্ধক রেখে লোন, তুই কি ছোট টাকা নিবি, মানে 500, 1000, 2000 টাকায় লোন নিবি, নাকি কয়েক লাখ লাখ টাকা নিবি? লাখ লাখ টাকা নেবো, কয়েক লাখ টাকা নেবো। তাহলে মনে হয় কয়েক লাখ টাকা যখন লোন নিবি সেটা কি তুই 1 বছরের মধ্যে শোধ করতে পারবি? তুই ধর ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন নিবি বাড়ি বন্ধক রেখে, সেটা কি 1 বছর টাকা শোধ করতে পারবি? না স্যার, শোধ করতে পারবো না। তাহলে মর্টগেজ লোন কি কারেন্ট লাইবিলিটি? কারেন্ট লাইবিলিটি নয়, না স্যার, কারেন্ট নন কারেন্ট লাইবিলিটি। তাহলে তুই কি বুঝতে পারলি এখানে? এখানে বুঝতে পারলি স্যার, প্রিপেড এক্সপেন্সেস কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট ইন্টারেস্ট কারেন্ট অ্যাসেট, মর্টগেজ লোন নন কারেন্ট লাইবিলিটি। তা আমার কাছে জানতে যে কোনটা কারেন্ট লাইবিলিটি? ব্যাংক ওভারড্রাফট হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কত ধরে ধরে বুঝিয়েছিলাম ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে তোমার যত টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা তুলি তাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। আমি বেসিক অ্যাকাউন্টিং টার্ম কতগুলো ক্লাস, আমার মনে আছে 10-12টা ক্লাস ধরে বেসিক অ্যাকাউন্টিং শিখিয়েছিলাম। তার কারণ হচ্ছে এইগুলো, তার কারণ হচ্ছে এইগুলো। বেসিক অ্যাকাউন্টিং ওইগুলো যে পয়েন্ট পড়েছে ওইগুলো কিচ্ছু আসবে না, আসবে তো এই এমসিকিউ। এই এমসিকিউ জানার জন্য এইগুলো করতে হয়েছে। এই যে আমি এত যে জার্নাল করাচ্ছি, যে জার্নাল করালাম, এত জার্নাল আসবে না পরীক্ষায়। ওই জার্নালে যে সমস্ত এমসিকিউ, এমসিকিউ গুলো ভালো করে অ্যান্সার দেওয়ার জন্য ওই জার্নালগুলো জানতে হবে। তাহলে ব্যাংক ওভারড্রাফট কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলেছে 49, at the end of an accounting period there was sale of goods of rupees 7,50,000। ঠিক আছে, তো বলছে at the end of accounting period মানে বছরের শেষে, ঠিক আছে, বছরের শেষে there was sale of goods, গুডস বিক্রি করে দিয়েছি। কত টাকার গুডস বিক্রি করেছি বল? 7.5 লাখ টাকার গুডস বিক্রি করেছি। অ্যান্ড আনসোল্ড ক্লোজিং স্টক মানে ওই ক্লোজিং স্টকের ভ্যালু হচ্ছে 75,000 টাকা। তো কি বলতে চেয়েছে এটা? বলছে একটা বছরের শেষে তুই গুডস বিক্রি করি 7.5 লাখ টাকা। কত টাকা গুডস বিক্রি করি? 7.5 লাখ টাকা গুডস বিক্রি করছি। বলছে দ্য আনসোল্ড যত টাকার গুডস বিক্রি করতে পারছি তার ভ্যালু পাই 75,000 টাকা। বলছে এটা কি? এটা কি? তুই নিজে ভাব, চিন্তা ভাবনা কর। তুই বছরের শেষে বললো যে তুই 7.5 লাখ টাকা গুডস বিক্রি করিস, বল এটা কি ট্রানজাকশন কি ট্রানজাকশন? তুই 7.5 লাখ টাকা গুডস বিক্রি, ট্রানজাকশন কি ট্রানজাকশন? না, ট্রানজাকশন, এটা ট্রানজাকশন। তারপর ক্লোজিং স্টক, তুই বছরের শেষে ভ্যালুয়েশন করলি, তোর বিজনেসের স্টক পড়ে আছে 75,000, এটাও কিন্তু এক ধরনের ট্রানজাকশন। ট্রানজাকশন মানেই তো ইভেন্ট, ট্রানজাকশন মানেই তো ইভেন্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কি হতে পারে? স্যার ইভেন্ট ট্রানজাকশন দুটোই হতে পারে, কারণ দুটোই তো হতে পারে। যাতে ইভেন্ট যেমন তেমনি, যেমন ঘটনা তেমনি ট্রানজাকশন। 50, তাহলে স্যার বোথ এগুলো হ্যাঁ, বলছে লাইবিলিটি অ্যারাইজেস। লাইবিলিটি, লাইবিলিটি মানে বুঝতে পারছিস তো? লাইবিলিটি, লাইবিলিটি অ্যাসেট বুঝতে, লাইবিলিটি মানে কি? লাইবিলিটি কখন তৈরি হয়? বলছে ক্যাশে ট্রানজাকশন করলে কি লাইবিলিটি হয়? তুই লাইবিলিটি কখন হয়? আজকে ধর আমি কারোর দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা ফোন কিনে নিয়ে আসলাম, 10,000 টাকা দিলাম, আমাকে ফোন দিয়ে দিত। এই ফোনটা কিনলাম ক্যাশে কিনলাম না ধারে কিনলাম? ক্যাশে কিনলাম, লাইবিলিটি ক্রিয়েট হলো না? ক্যাশে কিনলে কি লাইবিলিটি ক্রিয়েট হয় না স্যার? ওই দোকানে চলে গেলাম, আমি আর একটা 25,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, বললাম আমাকে ফোনটা দাও, আমি তোমাকে পরে টাকা দেবো। তাহলে আমি কিসে কিনলাম ফোনটা? ধারে কিনলাম। ধারে কিনলাম, তার মানে কি আমার কাছে লাইবিলিটি ক্রিয়েট হলো না? ভাই ওকে 25,000 টাকা শোধ করতে হবে। তাহলে লাইবিলিটি কখন ক্রিয়েট হয়? ধারে কিনলে, ধারে কেনা বেচা হয়, লাইবিলিটি ক্রিয়েট হয়। বুঝতে পারি তো? তো বলছে, বুঝতে পারি ব্যাপারটা? তাহলে আমার পয়েন্ট গুলো বোঝ, আমি কি বলতে চাইছি যে এমসিকিউ, অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, দুটো সাবজেক্টের যে এমসিকিউ গুলো হবে না, তোকে প্রপার বুঝতে হবে, বুঝে এমসিকিউ করতে হবে। এমন না তুই মুখস্থ করতে পারবি, মুখস্থ করতে পারবি না। অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য বিজনেস ইজ নোন অ্যাজ, এটা তো জানিস, বিজনেস শুরু করার সময় যে টাকাটা ইনভেস্টমেন্ট করি তাকে কি বলা হয়? ক্যাপিটাল। বেশ হয়ে গেল অ্যান্সার। ইন আ বিজনেস পারচেস, বিজনেসে পারচেস বলতে কি বোঝায়? দেখ এই পয়েন্ট, কমন পয়েন্ট স্যার আগেও ছিল এই পয়েন্টটা। গুডস কিনেছিস ফর রিসেল, তুই বিক্রি করার জন্য যে সমস্ত গুডস কিনিস তাকেই তো পারচেস বলে। নেক্সট, অ্যামাউন্ট রিসিভ অর রিসিভেবল এগেইনস্ট সেল অফ গুডস, তুই গুডস বিক্রি করে যে টাকাটা পেয়েছিস, শিখিয়েছিলাম তো মনে পড়ছে? রিসিটস বলে একটা ঘর করেছিল, রিসিটস বলে একটা পয়েন্ট নিয়েছিলাম। রিসিটস, রিসিটস মানে বিজনেসে যদি টাকা আসে, টাকা দু জায়গা থেকে আসতে পারে। একটা রেভিনিউ রিসিপ্ট, রিসিপ্টকে দুভাবে ভাগ করা যায় বলেছিলাম না? একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট কাকে বলে বলেছিলাম? আমি মনে করাচ্ছি, গুডস বেচে যদি কোনো টাকা পয়সা পায়, গুডস বেচে টাকা পেয়েছি বা টাকা পাওয়া বাকি আছে, বলেছিলাম না? ধর আজকে আমি একটা মুদি দোকান খুলেছি, তো আমার দোকানে একজন কাস্টমার আসলো, ওকে আমি গুডস বিক্রি করলাম, ও আমাকে টাকা দিল, টাকা পেয়ে গেছে। আবার এমন একজন কাস্টমার আসলো, ওকে আমি গুডস বিক্রি করলাম, ও বললো আমি আজকে টাকা দিতে পারবো না, পরে টাকা দেবো।
তার মানে রেভিনিউ রিসিপ্টস কাকে বলে? গুডস বেচে টাকা পেয়েছি বা টাকা পাওয়া বাকি আছে তাকেই বলা হয় রেভিনিউ রিসিপ্টস। তো এখানে কি বলেছে? এখানে বলেছে ফর অ্যামাউন্ট রিসিভড অর রিসিভেবল এগেইনস্ট সেল অফ গুডস, অর্থাৎ গুডস বেচে তুমি টাকা পেয়েছো বা টাকা পাবো, রিসিভেবল মানে টাকাটা পাবো, তাকেই তো রেভিনিউ রিসিপ্ট বলে। প্রতিটা পয়েন্ট দেখেছিস খাতায় লেখানো ছিল, এগুলো সব লেখানো ছিল। কারেন্ট অ্যাসেট বলছে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কোন আইটেমটা আসবে না? স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। তারপর বলছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটাও হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে জানিস তো, অল্প কয়েকদিনের জন্য করে তুই ধর এক জায়গায় ইনভেস্ট করলি, 3 মাসের মধ্যে ইনভেস্টমেন্টটা ভেঙে দিবি, 3 মাসের মধ্যে। যেই ইনভেস্টমেন্টটা তোর 1 বছরের বেশি সময় ধরে চলবে তাকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আর এখানে ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হয়ে চলবে, ঠিক আছে। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বেসিক্যালি 3 থেকে 3.5 মাসের মধ্যে থাকে, 3-4 মাসের মধ্যে থাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলে। প্রিপেড এক্সপেন্স কারেন্ট, তিনটেই কারেন্ট অ্যাসেট, বলছে কোনটা কারেন্ট অ্যাসেট নয়? আনআর্নড ইনকাম, এই পয়েন্টটাও লেখানো ছিল। আনআর্নড ইনকাম মানে যেই ইনকামটা তুই আর্ন করিস। স্যার মানে বুঝতে পারলাম, ধর আমি বলছি শোনো, এটা কি মাস? জুন মাস। আমাকে অনেক স্টুডেন্ট না কি করে জানিস, অনেক স্টুডেন্ট আছে টাকাটা কেমন পেমেন্ট করে জানিস? অ্যাডভান্স পেমেন্ট করে। কি করে পেমেন্ট করে? জুন মাস পড়ছে তো, জুন মাস ধর আজকে কত তারিখ? 17 তারিখ, 16-17 তারিখ আছে, তাই তো। তো ধর কোনো স্টুডেন্ট জুন মাসের মাইনা দিয়ে দিয়েছে, জুন মাস পড়ছে, জুন মাসের মাইনা আমাকে জুন মাসের 1 তারিখে দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে জুন মাসের 1 তারিখে ধর কোনো স্টুডেন্টের মাইনা 1000 টাকা, ওকে 1000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমার কি এখনো ইনকাম হয়েছে? ইনকাম কাকে বলে? ইনকাম কাকে বলে? আমি স্টুডেন্টকে পড়াবো তো জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অব্দি পড়াবো, আমি ইনকাম হয়েছে কখন বলবো? 30 তারিখে বলবো ইনকাম হয়েছে, 30 তারিখে বলবো ইনকাম হয়েছে, কিন্তু 1 তারিখে, জুন মাসের 1 তারিখে কেউ জুন মাসের মাইনা দিয়ে দিয়েছে। তাহলে কি আমি কি এখন ইনকাম করেছি? ইনকাম করিনি। এই ইনকামটা কি আছে? আনআর্নড। আনআর্নড মানে আর্নই হয়নি, ইনকামটা এখনো অর্জনই করতে পারিনি, ঠিক আছে তো। তাহলে স্যার আনআর্নড ইনকাম মানে কি? আজকে কোনো স্টুডেন্ট আমাকে জুন মাসের মাইনাটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, তা আমি কি ওকে এখনো পড়িয়েছি? জুন মাসের 30 তারিখ হলে বলবো যে আমার ইনকাম হয়েছে, না স্যার আপনি ওকে এখনো পড়াননি। তাহলে ওকে আমার পড়াতে হবে, এটা আমার কাছে কি? লাইবিলিটি। আনআর্নড ইনকাম হচ্ছে আমাদের লাইবিলিটি। তো আমাকে জানতে চেয়েছে এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেটস, বলছি কোনটা কারেন্ট অ্যাসেট মধ্যে আসবে না, তাহলে আনআর্নড ইনকাম কারেন্ট অ্যাসেট মধ্যে আসবে না, সব লেখানো ছিল। টেট ডিসকাউন্ট, তো টেট ডিসকাউন্ট কি বলছে ভালো করে দেখ। আচ্ছা টেট ডিসকাউন্ট কি বইতে আমরা দেখাই? তাহলে অপশন বুঝে গেছিস কোন অপশনটা হতে পারে। বলছে ইজ নট শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, বইতে দেখানো হয় না টেট ডিসকাউন্ট। বলছে গুডস ইউজড ফর স্টক অফ দ্য বিজনেস ফর বিজনেস পারপাস আর ট্রিটেড অ্যাজ দ্য বিজনেস, বাট সিমিলার গুডস ইউজড বাই দ্য প্রোপ্রাইটার ফর হিজ পার্সোনাল ইউজ আর ট্রিটেড অ্যাজ। তো কি বলছে? বলছে গুডস ইউজড ফ্রম স্টক, বলছে গুডস ইউজড ফ্রম দ্য স্টক অফ দ্য বিজনেস ফর বিজনেস পারপাস, তার মানে বিজনেসের জন্য, মানে আমরা যে গুডসটা ইউজ করছি স্টক হিসেবে কেন? বিজনেসের জন্য। আর ট্রিটেড অ্যাজ বিজনেস, এটাকে বিজনেস। আজকে ধর আমার একটা মানে মোবাইল ফোনের দোকান আছে, তো মোবাইল ফোনের দোকান আছে, মোবাইল ফোনে যত মোবাইল ফোন আছে, মোবাইল ফোন গুলো ইউজ করছি কেন? বিজনেসের জন্য, ঠিক আছে তো। তাই এখানে বলছে গুডস ইউজ ফ্রম স্টক, তোমার বিজনেসে মোবাইল ফোনের দোকান, মোবাইল ফোনের দোকানে যে যত মোবাইল আছে, মোবাইল যত স্টক আছে সেটাকে ইউজ করছি, ঠিক আছে, বিজনেসের জন্য ইউজ করছি, বিজনেসের জন্য ইউজ করছি, এটাকে বলা হয় বিজনেস। বাট সিমিলার গুডস ইউজড বাই দ্য প্রোপ্রাইটার, ওই ফোনটাই মালিক যখন নিজের প্রয়োজন ইউজ করি তখন তাকে কি বলা হয়? ড্রয়িংস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হতে পারে? ইনভেন্টরি এক্সপেন্ডিচার না স্যার, ড্রয়িংস এক্সপেন্ডিচার, ঠিক আছে না। কারণ ড্রয়িংস কোনটা? লাস্টেরটা ড্রয়িংস, প্রথমটা কি ড্রয়িংস? লাস্টেরটা ড্রয়িংস। তার মানে তুই এটা কিন্তু বলতে পারতি যে না স্যার বি অ্যান্সার হবে। প্রথমটা কি ড্রয়িংস? প্রথমটা ড্রয়িংস না, ড্রয়িংস কোনটা? লাস্টেরটা। তাহলে লাস্টেরটা ড্রয়িংস, এখানে কোন অপশনটা আছে? টি। প্রথমটা ছিল খরচ, লাস্টেরটা ড্রয়িংস, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে টি। লাইভ স্টক, লাইভ স্টক মানে জানিস তো, লাইভ স্টককে বাংলায় বলা হয় পশু সম্পদ। পশু সম্পদ মানে গবাদি পশু যেগুলো না, তাহলে এখানে লাইভ স্টকটা কিসের মধ্যে হতে পারে? লাইভ স্টক হচ্ছে অ্যানিমেল, লাইভ স্টক হচ্ছে অ্যানিমেল। পশু সম্পদ, লাইভ স্টককে বাংলায় বলা হয় পশু সম্পদ। পশু সম্পদে কি হবে? পশু সম্পদ মানে অ্যানিমেল। ট্যানজিবল অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কি ইনক্লুড থাকে? বলছে দেখ এখানে অপশন পড়। ট্যানজিবল অ্যাসেটস,
ট্যাঞ্জিবল অ্যাসেট মানে যে সমস্ত জিনিসকে তুই টাচ করতে পারিস। পেটেন্টকে আমরা টাচ করতে পারি না, স্টককে আমরা টাচ করতে পারি। স্টককে টাচ করতে পারেন মানে ধর আজকে আমার মোবাইল ফোনের দোকান, আমার দোকানে প্রচুর মোবাইল ফোন পড়ে আছে, মোবাইল ফোন টাচ করতে পারবে কি পারবে? আর মোবাইল ফোনকে টাচ করতে পারি, ঠিক আছে? তো গুডউইল টাচ করতে পারি না। ক্যাশ মানে এখানে না, আমরা যখন নোট লিখেছিলাম স্টক লেখা না, স্টক হচ্ছে এক ধরনের ট্যাঞ্জিবল অ্যাসেট, স্টক হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে? তো এখানে বেশি বেটার অ্যান্সার লাগছে স্টক, মানে বেশি গ্রহণযোগ্য লাগছে, বেশি কারেক্ট লাগছে স্টক। স্টক হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে? ক্যাশ হয়তো বলি স্যার ক্যাশ টাকা আমরা টাচ করতে পারি, সেটা তুই বলতে পারিস ক্যাশ টাকা টাচ করতে পারিস, কিন্তু বেশি গ্রহণযোগ্যতা লাগছে এখানে, বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে স্টক, বেশি অ্যাপ্রোপ্রিয়েট স্টক, ঠিক আছে? কারেক্ট অ্যান্সারের থেকে বেশি যাচ্ছে স্টক। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এর মধ্যে কোনটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস? ট্রেডমার্ক তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ল্যান্ড ট্যাঞ্জিবল অ্যাসেটস, স্টক ট্যাঞ্জিবল, মেশিনারি ট্যাঞ্জিবল, বোঝা গেল? ওয়েস্টিং অ্যাসেট, ঠিক আছে? ল্যান্ড কি ওয়েস্টিং অ্যাসেট? না। কম্পিউটার ওয়েস্টিং অ্যাসেট? না। ক্যাশ ওয়েস্টিং অ্যাসেট? না। ওয়েল মানে তেল, তো বুঝছো তেল আস্তে আস্তে কি হচ্ছে, তেল কিন্তু ওয়েস্ট হচ্ছে আস্তে আস্তে, এটা কিন্তু ওয়েস্টিং অ্যাসেট। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এর মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা বলার দরকার নেই, এটা এই পয়েন্টে আগে পড়া ছিল, ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি। ট্যাঞ্জিবল অ্যাসেটস, এর মধ্যে কোনটা ট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে আসবে না? মেশিনারি ট্যাঞ্জিবল অ্যাসেটস, স্টক ট্যাঞ্জিবল অ্যাসেটস, কোল মাইন, এইগুলো সবই ট্যাঞ্জিবল অ্যাসেটস, কিন্তু গুডউইল ট্যাঞ্জিবল অ্যাসেট নয়, এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ওয়েস্টিং অ্যাসেট, ঠিক আছে? ওয়েস্টিং অ্যাসেটস এর মধ্যে কোনটা আসবে? মাইন্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিক্টিসিয়াস অ্যাসেট, এর মধ্যে কোনটা ফিক্টিসিয়াস অ্যাসেট নেই? দেখ এখানে ফিক্টিসিয়াস অ্যাসেট অনেকগুলো এক্সাম্পল, আমরা কিছুক্ষণ আগে একটা ফিক্টিসিয়াস অ্যাসেট করলাম না, কি বলেছিলাম? প্রিলিমিনারি এক্সপেন্সেস। এখানে আরো দুটো পয়েন্ট এসেছে, দেখ পয়েন্টটা পড়ি। বলছে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, স্যার লাইনটার মানে কি? আমি তো বলেইছি, মানে শুনে রাখ ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার জিনিসটা কি। আজকে ধর আমি একটা ব্যবসা করছি, তো ব্যবসা করতে গিয়ে ব্যবসায় বিজ্ঞাপন দিচ্ছি, প্রত্যেকের ব্যবসায় করতে গেলে ব্যবসায় বিজ্ঞাপন দেয়। সাপোজ ধর আমি বিজ্ঞাপনের জন্য সাপোজ ধর 1 লাখ টাকা খরচা করি, আমি আজকে আমার ব্যবসার বিজ্ঞাপনের জন্য 1 লাখ টাকা খরচা করি, ঠিক আছে? তো এই বিজ্ঞাপনটা কতদিন ধরে দেখাবে, ভালো করে বোঝ। আমি যে বিজ্ঞাপনটা করছি, তো যাদের সঙ্গে যে সমস্ত এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেছি বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার বিজনেসে, তো ওরা বলেছে তোমার এই বিজ্ঞাপনটা আমি 5 বছর ধরে দেখাবো। ক বছর ধরে দেখাবো? 5 বছর ধরে দেখাবো। তাহলে 5 বছরে বিজ্ঞাপন খরচা হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 1 বছর কত করে হচ্ছে? 20,000 টাকা। তাহলে এবছর বিজ্ঞাপন খরচা কত হলো? 20,000 টাকা। তাহলে কত টাকা বিজ্ঞাপনে আরো ফিউচারে দেখাবে? ফিউচারে আরো কত টাকার বিজ্ঞাপন দেখাবে? 80,000 টাকা। এই যে ফিউচারে 80,000 টাকা বিজ্ঞাপন খরচা থাকবে, এটাকে বলা হয় ডেফার্ড রেভিনিউ এক্সপেন্স, এটাকে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার। এটা হচ্ছে ডেফার্ড, বুঝতে পারলি তো? এটা হচ্ছে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার। এক একটা কোম্পানি তোরা টিভি খুললে দেখবি, সে বড় বড় সেলিব্রিটিরা অ্যাড দেয়, ওরা অ্যাড দেওয়ার জন্য 1 লাখ টাকা নেয় না, ওরা কোটি টাকা নেয়, ওরা কোটি কোটি টাকা নেয়। যার সমস্ত, আমি ফর এক্সাম্পল বলছি যে যার ক্রিকেট খেলে বিরাট কোহলি, ও যখন অ্যাড দেয়, ও কি মনে হয় 1 লাখ টাকার জন্য অ্যাড করবে? ও 1 লাখ টাকার জন্য অ্যাড করবে না, ওরা যখন অ্যাড করে না কোটি কোটি টাকা নেয়। ওদের সঙ্গে কোম্পানির টাই আপ থাকে যে কয়েক কোটি টাকা নেবে অ্যাড করার জন্য, ওরা খেলে যা টাকা পায় তার চেয়ে অ্যাডে প্রচুর টাকা পায়, ঠিক আছে? তো ধর 2 কোটি 3 কোটি টাকা পেলে এবার থেকে ওদের ওই একই অ্যাড বারবার দেখাচ্ছে, ঠিক আছে? এটা কি ধরনের খরচা? তার মানে তোকে বুঝতে পারলি, তাহলে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এটা কিন্তু এক ধরনের ফিক্টিসিয়াস অ্যাসেট। তাহলে এক্সাম্পল তোকে পড়তে হবে যে ডেফার্ড অ্যাডভার্টাইজ এক্সপেন্ডিচার কি, এটা এক ধরনের ফিক্টিসিয়াস অ্যাসেটস। প্রিলিমিনারি এক্সপেন্স এটা এক ধরনের ফিক্টিসিয়াস অ্যাসেটস। আর কি? ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, স্যার লাইটার মানে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে আমি তোকে বলছি, আজকে আমরা ব্যবসা শুরু করি, ব্যবসা থেকে কি আশা করার জন্য ব্যবসা শুরু করেছি? আমরা কি আশা করি? একটা ব্যবসা খোলার পর কি আশা করি? লাভ হবে। কিন্তু কেউ কি ব্যবসা শুরু করে যেন বলবে ব্যবসায় লস হোক? ব্যবসায় যদি লস হয়, এটা জেনারেলি হয় না, কিন্তু হতে পারে। যদি ব্যবসায় লস হয় তখন তাকে বলা হয় ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কি বললাম? ব্যবসা করে যদি ব্যবসায় লস হয় তখন তাকে বলা হয় ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে তো? তার মানে এই তিনটেই কিন্তু, শোন, এই তিনটেই কিন্তু ফিক্টিসিয়াস অ্যাসেটস, এই এ বি সি তিনটেই ফিও। তাহলে উদাহরণটা পড়ে নিতে পারবি, ফিক্টিসিয়াস অ্যাসেটস এর উদাহরণ দাও, এই তিনটে কিন্তু ফিক্টিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল। তার মানে এখানে ফিক্টিসিয়াস অ্যাসেট নয়, কোনটা? ট্রেডমার্ক। বলছে আ ফার্ম স্পেন্ড, একটা ফার্ম 30,000 টাকা খরচা করেছে অন অ্যাকাউন্ট অফ অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা ফার্ম 30,000 টাকা খরচা করেছে ফর ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট।
তুই মার্কেটে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছিস, জানিস মার্কেটে যখন নতুন নতুন ফোন আসে তারা অ্যাড দেয়। তার মানে কি, মার্কেটে নতুন একটা ফোন আসলো তার জন্য অ্যাড দিল, মানে মার্কেটে নতুন একটা প্রোডাক্ট আসলো তার জন্য একটা অ্যাড দেওয়া হলো, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন দেওয়া হলো। কত টাকা খরচা করি? 30,000 টাকা। And it is expected that the benefit of the advertisement will be available for 5 years. কিছুক্ষণ আগেই এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা দিলাম, কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের বেনিফিট এই অ্যাডটা ক বছর ধরে দেখাবে? 5 বছর ধরে দেখাবে। তাহলে প্রতি বছর কত টাকা করে দেখাবে অ্যাড? 30,000কে 5 দিয়ে ভাগ করলে কত? 6,000 টাকা করে। প্রতি বছর তোকে 6,000 টাকা করে অ্যাড দেখাবে, মানে এই বছর 6,000 টাকা দেখালো, তাহলে বাকি 24,000 টাকা কবে দেখাবো? ফিউচারে দেখাবো। দেখি তারপরে কি বলেছে। বলছে at the beginning of the third year, at the beginning of third the amount of deferred, তাহলে প্রথম বছরে তোর 6,000 টাকা দেখালো, ফার্স্ট ইয়ারে তোর দেখালো কত? 6,000 টাকা, বেঁচে রইল কত? 24,000। দ্বিতীয় বছরে 6,000 টাকা দেখালো, বেঁচে রইল কত? বেঁচে রইল কত? 18,000 টাকা। ওরা তোকে কি জানতে চেয়েছে? বলছে অ্যাট দ্য বিগিনিং অফ থার্ড, 3 নম্বর বছরের শুরুতে কত টাকা আছে? 2 নম্বর বছরের শেষে 18,000 টাকা, মানেই তো 3 নম্বর বছরের শুরুতে 18,000 টাকা। সুন্দর একটা অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা না বোঝার কিছু নেই। তাহলে ডিসকাউন্ট ফর হুইচ নো এন্ট্রি ইজ পাসড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে তো? বলছে এর মধ্যে কোনটা বইতে দেখানো হয় না? ট্রেড ডিসকাউন্ট বইতে দেখানো হয়, বাকি ক্যাশ ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট তো বলার দরকারই, জার্নালে বলি ওইগুলো বইতে দেখানো হয়। তাহলে হুইচ অফ দ্য ফলোইং লাইবিলিটিস আর পেবেল আফটার লং পিরিয়ড অফ টাইম, তো নর্মাল ব্যাপার। যে সমস্ত লাইবিলিটি পেমেন্ট করতে আমার প্রচুর সময় লাগে, মানে 1 বছরের বেশি সময় লাগে, তাকে কি লাইবিলিটি বলে? নন কারেন্ট লাইবিলিটি। আর যে সমস্ত লাইবিলিটি আমরা 1 বছরে শোধ করতে পারি তাকে বলে কারেন্ট লাইবিলিটি। তাহলে দেখ, বেসিক অ্যাকাউন্টেও 67টা কোশ্চেন ছিল, 67টা কোশ্চেন পুরো পড়িয়ে দিলাম কিন্তু।